হ্যাঁ, আমি শেয়ার আসসালামু দিয়ে দিব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে। I think we're live now. আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগতম জানাচ্ছি ইকন ইনসাইডার আয়োজিত আমাদের আজকের অনলাইন ওয়ার্কশপ অন কন্টেন্ট রাইটিং এ। আমি জাইন তাসনিম মানিকা, এক্সিকিউটিভ অফ ক্রিয়েটিভ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট টিম অফ ইকন ইনসাইডার। আর আমি নওশিন তাসফিয়া অদ্রি, এক্সিকিউটিভ অফ ক্রিয়েটিভ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট টিম, ইকন ইনসাইডার। ইকন ইনসাইডার আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের দ্বারা বর্তমানে পরিচালিত। Econ Insider is a youth leadership organization with a motive to drive the young minds um, towards the economic research through arranging webinars and different workshops and contests and so on. So সেই মোটিভ থেকেই আমাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজন, যাতে করে আমরা তরুণদের আগ্রহী করে তুলতে পারি লেখার প্রতি এবং জানার প্রতি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কন্টেন্ট রাইটিং। আজকের ওয়ার্কশপে আমরা শিখব কন্টেন্ট রাইটিং এর বিভিন্ন ক্রাইটেরিয়া, টার্মস অ্যান্ড ইনফরমেশনস নিয়ে। সেই সাথে শুনবো সাউথ এশিয়ার সবচেয়ে বড় ব্লগ প্ল্যাটফর্ম রোর মিডিয়ার পথ চলার গল্পটা, রোর মিডিয়াতে কর্মরত জনপ্রিয় দুটি মুখের কাছ থেকে। সো ডিয়ার অডিয়েন্স, টুডে উই হ্যাভ প্রথমে আমরা স্বাগতম জানাচ্ছি রোর বাংলা ডেপুটি এডিটর ইন চিফ মোহাইমিনুল ইসলাম অন্তিক ভাইয়াকে, এবং আমাদের সাথে আছেন ফিচার রাইটার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর অফ রোর মিডিয়া আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ভাইয়া। ভাইয়া, প্রথমে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। তোমাদেরও অনেক ধন্যবাদ চমৎকার ইনিশিয়েটিভটার জন্য আপু, এবং ইকন ইনসাইডারকে অবশ্যই ধন্যবাদ। Thanks a lot for inviting me. Welcome, Bhaiya. Content is no longer a king, it has become the kingdom. কন্টেন্ট রাইটিং এ দক্ষতা থাকাটা কতটা জরুরি আমরা সবাই জানি। কন্টেন্ট রাইটিং নিয়ে আমরা অনেকেই আগ্রহী, তবে কন্টেন্ট রাইটিং এর মৌলিক বিষয়গুলো, নিয়মগুলো না জানা থাকায়, কন্টেন্টগুলোকে কিভাবে সমৃদ্ধ করতে হয় সে সম্পর্কে সেই কলা কৌশলগুলো না জানা থাকায় আমরা জিনিসগুলোকে অনেক জটিলভাবে নিয়ে নেই। আজকে আমাদের ওয়ার্কশপে অন্তিক ভাইয়া আর মাহমুদ ভাইয়া আমাদেরকে এ বিষয়ে দিক নির্দেশনা দিবেন। এখন পর্যন্ত রোর বাংলার অতিক্রান্ত পথের দৈর্ঘ্য কল্পনাতীত। প্রথাগত মিডিয়ার চিন্তাধারার সব শেকল ভেঙে নতুনভাবে বিকল্প গণমাধ্যমের যে ধারণা জনপ্রিয় করেছে, সেটা রোর বাংলা করে তুলেছে। তো 2016 সালের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত রোর বাংলার পথ চলার গল্পই আমরা আজকে শুনতে যাচ্ছি। তো প্রথমে আমরা চলে যাচ্ছি অন্তিক ভাইয়ার কাছে। ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা ভালো আছো দুজন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। রোর বাংলার যাত্রার শুরুটা খুব চমৎকার ছিল। আমি যদি বলি, আজকে আমার সাথে এখানে আছে রোর বাংলার পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে মাহমুদ, আর আমার শুরুটা হয়েছিল আমাদের সাবেক যিনি এডিটর ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ ভাইয়ের হাত ধরে রোর বাংলার যাত্রাটা শুরু হয়। তো আমি তখন ভার্সিটির স্টুডেন্ট, 2016 সালে একেবারে শেষের দিকে। তখন একদিন হুট করে মাহমুদ ভাই নক দিয়ে বললেন যে অন্তিক, নতুন একটা প্ল্যাটফর্ম শুরু করতেছি, কাজ করবি নাকি? আমি বললাম যে ভাই, কি নিয়ে লেখালেখি? তো ভাইয়ের সাথে আগে লেখালেখির অভ্যাসটা ছিল সায়েন্স রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে, জিরো টু ইনফিনিটি ম্যাগাজিন, সেখানে ভাইয়ের সাথে 2013 থেকে 16 পর্যন্ত ততদিনে প্রায় 4 বছরের কাছাকাছি কাজ করার একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছিল। তো ভাই যখন হুট করে বললেন, শুরুতে ভেবেছিলাম যে টপিকটা হবে সায়েন্স রিলেটেড, কিন্তু ভাই যখন বললেন যে না, এখানে সায়েন্সের থেকে অন্যান্য বিষয়াদি বেশি প্রাধান্য পাবে, যেরকম বিজ্ঞান, ইতিহাস, বাংলাদেশ, বিশ্ব পরিক্রমা, খেলাধুলা, এরকম বিষয়গুলো। তো শুরুতে ভয় পেয়ে গিয়েছিলাম আসলে, যে এতদিন এক জনরায় ছিলাম, সেখান থেকে কিভাবে আরেকটা জায়গায় যাব। আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, শুরুটা হয়েছিল কুয়েটের বঙ্গবন্ধু হলের একটা রুমে। পরবর্তীতে এখান থেকে আস্তে আস্তে সুন্দর করে 4 বছর শেষে এখন আমরা কিছুদিন আগে, বড়জোর 1 থেকে 1.5 সপ্তাহ আগে 10,000 কন্টেন্টের মাইল ফলক পার হলাম, এবং যার মাঝে নিয়ারলি 50% প্লাস হচ্ছে হিস্ট্রি বেসড লেখা, বাকিগুলো আছে খেলাধুলা, বুক, মুভি রিভিউ। বেশ চমৎকার একটা যাত্রা চলছে, আল্লাহর রহমতে বেশ চমৎকার একটা জার্নি হলো। মোটামুটি শুরু যদি বলতে হয়, হলরুম থেকে শুরু হয়ে আজকে সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে পড়েছি, এবং বেশ চমৎকার ভাবেই আল্লাহর রহমতে যাত্রাটা চলছে। আমরা এখন তাহলে আব্দুল্লাহ ইবনে মাহমুদ ভাইয়ের কাছে ভাইয়ার অভিজ্ঞতার কথা কিছুটা শুনি। আচ্ছা, আমি আব্দুল্লাহ ইবনে মাহমুদ। একদম শুরু থেকেই মোটামুটি বলা যায় রোর বাংলা শুরু থেকেই লেখালেখি করছি।
এই যে অন্তিক একটু আগে বললো হচ্ছে আমার নামের সাথে অলমোস্ট সেম নাম। আমার নাম ইবনে মাহমুদ, আর ভাইয়ার নাম ছিল আব্দুল আল মাহমুদ আর কি। সো অনেকেই আসলে মাঝে মধ্যে গুলায় ফেলে এই দুজনের মধ্যে যে আসলে কার কথা বলা হচ্ছে। সো আমার থেকে ভাইয়া, আমি হচ্ছে কি 11 এইচএসসি 11 ব্যাচ, সো বুয়েট 11 আর কি আমরা। আর ভাইয়া ছিলেন হচ্ছে বুয়েট 07, সো এইচএসসি 07 ব্যাচ। সো আমার থেকে 4 বছরের সিনিয়র। তো আমি যখন বুয়েটে মোটামুটি সম্ভবত লাস্ট ইয়ারে পড়ি, হ্যাঁ লাস্ট ইয়ারে পড়ি, আমি তুমি হলে থাকতাম। সো তখন হঠাৎ করে একদিন ভাইয়ার ফোন পেলাম। ফোন পেয়ে পরে ভাইয়া বলে যে আমি লেখালেখি করবো কিনা। সো আমার মোটামুটি ফেসবুকে লেখালেখির অভিজ্ঞতা ছিল আগের থেকে। সো এই জন্য ভাইয়া মোটামুটি জানে যে হ্যাঁ আমি লিখি। তো আমি বললাম যে হ্যাঁ ভাইয়া, লিখবো না কেন। তো তারপরে আমি যে জিনিসটার সাথে একদম প্রথমবারের মতো পরিচিত হলাম, আগে কখনো শুনিনি, সেটা সেটা হচ্ছে আহ, যে আমাকে টাকার বিনিময়ে লিখতে হবে। আমি বললাম দ্যাটস ফাইন, মানে আমি সবসময় ফ্রিতে লিখে আসছি, এখন আমি লিখবো এবং সেটার জন্য টাকা পয়সা পাবো, দ্যাটস দ্যাটস হিউজ। না তখন আমি মানে স্টুডেন্ট, টিউশনই একমাত্র মোটামুটি বলা যায় টাকা আর্ন করার মাধ্যম। সো এটা পাওয়ার প্রবলেম যে মানে এমনিতেই আমরা যদি ফ্রিতেও বলতো আমি তাও লিখতাম, কোনো সমস্যা ছিল না। তাই একদম বিনা মেঘে, না কি বলে এটাকে, মেঘনা চাইতে বৃষ্টি, রাইট? হ্যাঁ। সো ওইটার মতো হয়ে গেল যে একদম মানে টাকা পয়সা একটা ভালো সোর্স, লাইক ইটস রিয়েলি গুড। যে টাকা পয়সা তুমি যদি ভালো লেখো তাহলে দেখা যাবে যে বেশ ভালো আর্নিং এ হচ্ছে। তো এখন দেখা গেলো আমি তখন থেকে লেখা শুরু করলাম। আমার মনে আছে খুব সম্ভবত প্রথম লেখাটা ছিল উম হাতেম তাই নিয়ে, অথবা উম হ্যামিলিনের বাসিওয়ালা, সামথিং কিছু একটা হবে, এরকম কিছু একটা নিয়ে, বা ইতিহাস বেস কিছু। হ্যামিলিন হবে না, হাতেমটাই সো হবে। হ্যামিলিন পরে আসছিল। আচ্ছা, হতে পারে। আমার আমার এডিটর হচ্ছে সবসময় অন্তিক। সো সেই কত বছর হলো, 3.5 বছর হবে কিছু একটা। সো হ্যাঁ, তখন থেকে প্রায় অন্তিকই আমার হ্যাঁ, আমার ইভেন আমার বইয়ের এডিটরও হচ্ছে গিয়ে মানে সম্পাদক হচ্ছে অন্তিক। সো এখন আমি আশা করি এই ডুয়োটা চলবে। তো সেই যে প্রথম কন্টেন্ট লিখলাম, তো সেই কন্টেন্টের পর এখন আমার মোটামুটি 120টার মতো কন্টেন্ট মনে হয় আছে রোর বাংলাতে, আমার নিজের লেখা। সো আর অন্তিক এই পর্যন্ত কিরকম হবে, কতজন পড়ছে বলে মনে হয় ইন টোটাল? আমি এই দেখছি যে জুইশ হিস্ট্রি, যেটা ইহুদি জাতির ইতিহাস, যেটা ওটাতে মোটামুটি দেখা যায় এখন 6.5 লাখের মতো আছে। 6.5 লাখ মানুষ ওটা পড়েছে। আর আদার্স তো আমি জানি না এক্স্যাক্টলি কত হবে। চমৎকার, সেরকমই হবে, ধরা যায় চমৎকার। 10-20 লাখ হবে হয়তোবা। সো আমি এই জিনিসটা কখনো জানতাম না, এই মিডিয়াটা মানে এত ভালো একটা রিচ, যে এত পাঠকের সাথে পরিচয় হলো আর কি। সো এটাই ভাবে পথ চলা শুরু, এবং এরপর এই বছর আর কি, গত বছর থেকে লেখা শুরু করার পরে এই বছর গিয়ে বই পাবলিশ হলো। তো সেটার জন্য আমি রোকে ধন্যবাদ দিতে চাই আসলে। এটাই পথ চলার গল্প। অন্তিক বইয়ের জন্য ভাইয়া, প্রথমে আপনাকে কংগ্রেচুলেশনস ভাইয়া। অন্তিক আহ, ভাইয়া, আপনার প্রথম লেখাটা কি নিয়েছিল? রোড বাংলায় জি ভাইয়া। আহ, এই মুহূর্তে মনে পড়ছে না আপু, 2016 সালের জুনের দিকে লিখেছিলাম, তো আমার একেবারেই মনে আসছে না, কারণ নিয়মিত প্রচুর আর্টিকেল এডিটের মধ্যে দিয়ে যাওয়া লাগে, ফলে এখন জাস্ট মাথাটা ব্ল্যাঙ্ক। এখন পর্যন্ত সম্ভবত 240টার কাছাকাছি লেখা পাবলিশ করেছি আল্লাহর রহমতে রোড বাংলায়, আমার নিজের লেখা আছে। আর এছাড়া আমার আসলে প্রথম লেখাটার কথা এই মুহূর্তে মনে পড়ছে না, আনফরচুনেটলি। বাট এটা হিস্ট্রি নিয়ে ছিল, এটা মনে আছে স্পষ্টভাবে, এটুকু মনে আছে আমার, যে 240টা আছে এর মাঝে 200+ হচ্ছে হিস্ট্রি রিলেটেড। আমার এরকম মনে এই হয় হলো। 60% আপ হবে, 60 নিয়ে। তোমার সবই হিস্ট্রি, আর কিছু কিছু আছে মুভি রিভিউ। আর মুভি রিভিউ আছে বেশ কিছু, কিছু কিছু আছে লাইক মিথ ডিবাঙ্ক। এটাও বেশ চমৎকার ছিল। হুম, রাইট, তো খারাপ না। রাইট। আচ্ছা ভাইয়া, তাহলে এই কন্টেন্ট রাইটিং ওকে, যেভাবে সবার শুরু হয়, আমরা এই প্ল্যাটফর্ম থেকে কিভাবে ইউজ করতে পারি? ওকে, সো আব্দুল্লাহ, আমি লেখক তাহলে এই হিসেবে না সেক্টর। পাঠক হিসেবে? ভাইয়া লেখক হিসেবে। আচ্ছা, না পাঠক আব্দুল, হিসেবে আমরা দেখছি রিসেন্টলি কিছু জায়গায় দেখলাম যে টেস্ট পেপারে দেখলাম রোড বাংলাকে এখন রেফারেন্স হিসেবে ইউজ করে উদ্দীপক দেওয়া হচ্ছে। দ্যাটস লাইক হিউজ থিং। সো এটাও একটা ইউজেস হিসেবে বলা যায় আর কি। হ্যাঁ, অন্তিক যেটা বলতেছিলা লেখক হিসেবে। আচ্ছা, সো আমি কি এমন ভাবে আগাবো যে লাইক আমরা যেভাবে কন্টেন্ট গুলো এক্সপেক্ট করি আমাদের রাইটারদের কাছ থেকে, কিংবা কিরকম হলে আমরা একটা লেখাকে প্রকাশযোগ্য মনে করি,
কিরকম গুণ থাকা উচিত বা কিভাবে সেটাকে ডেভেলপ করা উচিত, আমি কি সেটা বলবো? তোমরা কি এরকম একটা কিছু চাচ্ছ এই মুহূর্তে? জি ভাইয়া, জি জি ভাই। ভাইয়া, আমরা যে কোনো টপিক সিলেকশন বা যে কোনো লেখা যেটা বলেন ডেভেলপমেন্টে কি করতে পারি ওইভাবেই বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমি একটু সময় নিয়ে কথাটা বলি, কারণ আমার যেটা মনে হয় যে গত 4 বছরে রোড বাংলায় এখন পর্যন্ত আমাদের যদি কন্ট্রিবিউটর প্ল্যাটফর্ম সহ আমি হিসাব করি, আমাদের সব মিলিয়ে এখন পর্যন্ত 1,000 থেকে 1,500-এর কাছাকাছি লেখকের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমাদের রোড বাংলার এডিটরদের। ফলে আশা করি একটা ভালো ইনসাইট দিতে পারবো, যেটা করে যারা বিগিনার আছেন কিংবা যারা লেখালেখি করছেন আপনাদের ভার্সিটিতে, কিংবা এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবারই বিভিন্ন দিক থেকে আশা করি উপকার হবে। তো লেখালেখির ক্ষেত্রে সবার যেটা প্রথম পরামর্শ সবাই দিয়ে থাকেন, প্রচুর বই পড়তে হবে। তবে এখানে যদি আমি বলি যে বই পড়া শুধুমাত্র এটাকে আমি নর্মাল একজন মানুষ যেভাবে বই পড়ে, আমি যদি এটাকে সেভাবে চিন্তা করি, তাহলে আসলে সেটাকে হবে না। একজন নর্মাল রিডার যখন বই পড়েন, অধিকাংশ ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলবো না, অধিকাংশ ক্ষেত্রে একজন নর্মাল রিডার উনি গল্পের শেষের দিকে যেতে চান, যে ঠিক আছে গল্পটার পরিসমাপ্তিটা কিভাবে হলো, কিভাবে লেখক কাহিনীটা একটা হ্যাপি এন্ডিং দিয়েছেন কিনা বা কি হয়েছে না হয়েছে এটা জানার দিকে আমাদের একটা সাধারণ আগ্রহ থাকে যখন আমি কেবলমাত্র একজন রিডার। কিন্তু আমি যখন একজন রাইটার হব, তখন আসলে আমাকে শুধুমাত্র শেষের দিকে যাওয়ার চিন্তা করলে হবে না, বরং বইয়ের প্রতিটা পৃষ্ঠা আমাকে ঠিকঠাক মতো হজম করতে হবে এবং মাথায় রাখতে হবে যে এই একজন লেখক যার বইটা আমি পড়ছি, অবশ্যই আমাকে লেখক চয়েসের বেলায় যার বই আমি পড়ছি আর কি, সেক্ষেত্রে আমাকে চুজি হতে হবে এই কারণে যে আমাকে বুঝে নিতে হবে আমি যে ঘরানার বইগুলো পড়তে পছন্দ করি, আমি সেই ধরনের উপযুক্ত লেখকের কাছে যাচ্ছি কিনা। কারণ অনেকেই একই বিষয় নিয়ে লিখছে, কিন্তু আমাকে যদি আমি একটা সার্টেন লেভেলে নিতে চাই লেখক হিসেবে, তাহলে অবশ্যই আমার সেই রকম লেভেলের রাইটারদেরই বই পড়া দরকার। তো যখন আমি বইগুলো পড়ছি, আমাকে মাথায় রাখা লাগবে বইটা হচ্ছে একটা ঘরের মতো। একটা ঘর যেভাবে সাজানো হয় খুব সুন্দর করে, একদিকে হয়তো শোপিস থাকছে, আমার মাথার উপরে পেন্ডুলাম দুলতে দেখা যাচ্ছে, একদিকে দেখা যাচ্ছে একটা আয়নার মতো আছে যেখানে আবার ফুলের মতো ডিজাইন আছে। তো এগুলো কিন্তু একটা উপমার মতো কাজ করছে। আমি উপমা দিচ্ছি, আমার লেখা সুন্দর হচ্ছে। আমি উদাহরণ দিচ্ছি, বাস্তব উদাহরণ যেটা আমি সহজে চিন্তা করতে পারবো, আমার লেখা পাঠকের মনের মধ্যে যাচ্ছে। এভাবে করে পুরোটা সময় জুড়ে আমি যদি বইটা এমন ভাবে পড়ি, যদি আমি লেখক হতে চাই, যে এর ফার্স্ট টু লাস্ট বাক্যের গঠন কিভাবে আছে, কিভাবে শব্দগুলো রিডার চয়ন রাইটার যিনি আছেন তিনি তুলে এনেছেন, কিভাবে চরিত্রগুলোকে গঠন করছেন, সেটা যদি ফিকশনাল লেখা হয়, এরকম প্রতিটা বিষয়ে যদি আমি সময় নিয়ে পড়ি, আমার তো এমন না যে বইটা শেষ করে গিয়ে ট্রেন ধরতে হবে, 1 মিনিটে যদি আমার 1 পৃষ্ঠা পড়তে হবে এরকম কোনো তাড়া না নিয়ে আমি যদি একটু সময় নিয়ে গুছিয়ে বইটা পড়ি, তাহলে বই পড়া একজন লেখক হিসেবে যে প্রকৃত উদ্দেশ্যটা, সেটা কিন্তু আমার সফল হয়। তারপরে আমার যেটা পরবর্তী যে বিষয়টা আসবে, যে ঠিক আছে আমি তো বই পড়লাম, এখন যদি আমি লেখালেখি করতে চাই তাহলে আমার কিভাবে যাওয়া লাগবে। সেক্ষেত্রে আমরা যেহেতু রোড বাংলায় মূলত নন ফিকশনাল লেখাগুলো নিয়ে কাজ করি, লাইক হিস্ট্রি, খেলাধুলা, বুক, মুভি রিভিউ, এই ধরনের সেক্টরগুলো নিয়ে, সো আমি নন ফিকশনের দিকে চলে যাই। ফিকশন নিয়ে আপাতত এখন এখানে কিছু না বলাটাই ভালো হবে, যেহেতু রোড বাংলার সাথে এটা এখানে যাচ্ছে না এই মুহূর্তে। সো নন ফিকশনের দিকে যদি আসি, আমাদের যে অভ্যাসটা বাড়ানো দরকার সেটা হচ্ছে প্রচুর গুগল করতে হবে, গুগলে সার্চ করার অভ্যাসটা জানতে হবে। এক্ষেত্রে আমাদের আমি সবচেয়ে বেশি প্রশ্নটা যে ফেস করি বিভিন্ন সময়, সেটা ফেসবুকে পেজে হোক কিংবা আমার নিজের ইনবক্সে হোক, যে ভাইয়া এই ইনফোটা যে আপনি লিখলেন, এটা নিয়ে লেখালেখি করেন, এইটা কোত্থেকে পাইলেন? তো এটার বিষয় হচ্ছে যে আসলে তথ্য তো নিজে নিজে আমার সামনে আসে নাই, আমার এটা খুঁজতে হয়েছে। তো কিভাবে খুঁজি? একটা বিষয় নিয়ে যখন আমার আগ্রহ জন্মাচ্ছে, আমি প্রথমে সেটা নিয়ে গুগল করছি। গুগল করতে গিয়ে যদি আমার কাছে স্বাভাবিকভাবেই প্রথমে চলে আসছে সেটা সংক্রান্ত উইকিপিডিয়ার যে লেখাটা, অধিকাংশ ক্ষেত্রে উইকিপিডিয়ার লেখাটা আসলে আমি শুরুতে কিছু পড়ে যদি মনে হয় যে আমি যা চাচ্ছি এখানে আছে, তাহলে আমি এখান থেকে দেখছি
কিংবা আমি চলে যাচ্ছি একেবারে নিচে গিয়ে আমি সেই লেখাটা দাঁড় করাতে যে রেফারেন্স গুলো ব্যবহার করা হয়েছে, সেটা রেফারেন্স বই কিংবা বিভিন্ন নিউজ পেপার, আর্টিকেল, এই ধরনের যে সেক্টর গুলো থেকে এই লেখাটা দাঁড়া করানো হয়েছে সেই সেক্টর গুলো দেখছি। এবার ওখান থেকে যখন আমি ঘাটাচ্ছি, আমার পাশাপাশি আরেকটা শব্দ মাথায় রাখা লাগবে, যেটা যে কোনো লেখা ডেভেলপমেন্ট কিংবা নতুন লেখা ডেভেলপমেন্টের ক্ষেত্রে, নতুন লেখা খুঁজে বের করার ক্ষেত্রে কাজে আসবে, সেটা হচ্ছে কিওয়ার্ড। একটা লেখা দাঁড়া করাতে গেলে সেখানে আমার মাঝে মাঝে হয়তো একটা শব্দের দিকে আমার নজর আটকে যেতে পারে। তো নজর যখন আমার আটকে যাচ্ছে, আমাকে ওই রকম কিউরিয়াস মেন্টালিটির হতে হবে যে একটা লেখা পড়ার সময় আমি যে শুধুমাত্র একদিকেই মনটাকে আটকে রাখবো তা না, বরং এটাকে ডানা মেলতে দিতে হবে সব দিকে, যাতে করে আমি ঠিক আছে একটা বিষয় নিয়ে পড়ছি, বাট অন্যান্য ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলো আমার নজরে আসলে অ্যাটলিস্ট আমি টুকে রাখলাম, যাতে পরবর্তীতে ফ্রি টাইমে আমি ওটা নিয়ে আরো খাটাতে পারি। তাহলে দেখা যাবে যে আমি হয়তো কাজ শুরু করেছিলাম একটা বিষয় নিয়ে, পরবর্তীতে আস্তে আস্তে আমার ব্রাঞ্চ এরকম কিন্তু ওপেন হতে থাকবে। এক আঙ্গুল থেকে আমি আস্তে আস্তে শত আঙ্গুলের অধিকারী হব। হ্যাঁ, শত আঙ্গুল তো আর একদিনে হবে না, এটা আস্তে আস্তে কাজ করতে করতে হবে। সো এভাবে করে ওয়েবসাইট, বই, আরেকটা যেটা দিক হচ্ছে যে আমরা ম্যাগাজিন যে সেক্টরটা আছে, ম্যাগাজিনটা নিয়ে আমরা আসলে অনেকে পড়ি না, কিংবা নেটে যে আসলে একটু ইন্টেলিজেন্ট হলে অনেক ম্যাগাজিনই কালেক্ট করা যায়। ইন্টেলিজেন্ট বলতে কি, আশা করি এটা যারা নেট থেকে ম্যাগাজিন বা বই কালেক্ট করেন তারা বুঝতে পেরেছেন, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। নেটে নাকি অনেক কিছুই বলতে হয় না। তো আমি একটু কি আপাতত বলি, নেট থেকে যে বই বা ম্যাগাজিন কালেক্ট করা যায় সেটা কালেক্ট করতে হবে। কারণ যেটা হচ্ছে যে ওয়েবসাইট গুলোতে যে লেখাগুলো পাওয়া যায়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেগুলো সাহিত্য মান নিয়ে একটা প্রশ্ন তোলার জায়গা থেকে যায় এবং সেগুলো কন্টিনিউয়াসলি আপডেট করা যায়। কিন্তু ম্যাগাজিন যদি আমি বলি, ম্যাগাজিন হচ্ছে এমন একটা জিনিস, বিশেষ করে ডিজিটাল ম্যাগাজিন গুলোর ক্ষেত্রে আরো একটা বড় ভূমিকা রাখে, যে সেখানে আমরা প্রতি মাসে যখন ম্যাগাজিন গুলো বের হচ্ছে, আপডেটেড ইনফরমেশন গুলো চমৎকার লেখকদের দ্বারা প্রতি মাসে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু বইয়ের ক্ষেত্রে এতটা সহজ না, কারণ বই দেখা যাচ্ছে যে একটা সংস্করণ শেষ হওয়া লাগবে, তারপরে আবার নতুন করে বের হওয়া লাগবে। সো এটা খুব একটা লেংদি প্রসেস। এর থেকে ম্যাগাজিন গুলা এক্ষেত্রে চমৎকার ভূমিকা রাখে। পাশাপাশি জার্নাল কিভাবে কালেক্ট করতে হয়, আশা করি ভার্সিটির স্টুডেন্টরা, ভার্সিটি লেভেলের যারা আছে তারাও খুব ভালো মতো জানে যে কিভাবে ইন্টারনেটের অলিগলি ঘেটে জার্নাল সংগ্রহ করা লাগে। জার্নাল গুলো বিভিন্ন ক্ষেত্রে, সেটা শুধু যে সায়েন্টিফিক ক্ষেত্রে তা না, হিস্ট্রি বা অন্যান্য লেখা দ্বারা করানোর ক্ষেত্রে খুব চমৎকার ভূমিকা রাখে। পাশাপাশি বর্তমানের অন্যতম জ্ঞানের উৎস হচ্ছে ইউটিউব। সো ইউটিউবে যদি পছন্দের চ্যানেল, যেটা অবশ্যই অথেন্টিক ইনফরমেশন গুলো দেয়, এভাবে যদি সার্চের অভ্যাসগুলো থাকে, তাহলে সোর্স নিয়ে যে বিষয়টা আছে সেটা কিন্তু দূর করা যায়। আসলে আমি যদি এখন লেখার ক্ষেত্রে বলতে চাই, লেখা কিভাবে লিখবো এটা নিয়ে বলতে শুরু করেছিলাম, কিন্তু এটাকে আসলে কয়েকটা ভাগে ভাগ করে তারপরে আমাদের আগানো লাগে। প্রথমে বললাম বই পড়া নিয়ে, এরপরে বললাম সোর্স নিয়ে। কারণ যে বই পড়বে, বই পড়তে পড়তে একটা সময় তার লিখতে আগ্রহ হবে, লেখার আগ্রহ যখন হবে তখন সে সোর্সের অভাবে ভুগবে। সুতরাং সোর্স নিয়ে আলাপ গেল। এরপরে আসা যাক আমাদের বাঙালিদের একটা বড় ধরনের ভীতির বিষয় নিয়ে, সেটা হচ্ছে ইংলিশ ভীতি। আমরা মানে পড়ার আগেই অর্ধেক মাথা নুয়ে ফেলি যে আমি তো ইংলিশ পড়বো, কেমনে পড়বো, নতুন নতুন শব্দ, আমার দ্বারা তো সম্ভব না। হ্যাঁ ঠিক আছে, এটা বিশেষ করে যেহেতু এটা বাংলাদেশ, এখানে অধিকাংশ স্টুডেন্ট বাংলা মিডিয়ামে পড়ে আসছে। আমরাও এখানে, আমি আব্দুল্লাহ দুজনই, আশা আমি ঠিক জানি না তোমাদের দুজনের কি অবস্থা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আসলে বাংলা মিডিয়াম থেকে আসছি। তো তাহলে কি আমরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে কি অজ্ঞ থেকে যাব, বা এখানে কি নিজেদের স্কিল এনহ্যান্স করব না? অবশ্যই করতে হবে, কারণ না হলে প্রফেশনাল লেভেলে এসে আমরা বড় ধরনের একটা ধরা খাবো। তো শুরুতে যে ভয়টা থাকে, শুরুতে আসলে একটা বই পড়তে বা ইংলিশ বই সময় লাগবে, খুব স্বাভাবিক, কারণ ওই সময় আমাদের ভোকাবুলারি এতটা স্ট্রং থাকবে না। আমার হয়তো একটু পরপর ডিকশনারির পাতা উল্টানো লাগবে। আমরা যখন ছিলাম তখন তো অ্যান্ড্রয়েড স্মার্টফোন এত ছিল না। এখন তো ডিকশনারির পাতা উল্টানোরও দরকার নাই, ইউটিউবে ইংলিশ ডিকশনারি আছে সুন্দর করে, সেখানে আমার সার্চ করলেই শব্দটা পেয়ে যাচ্ছে। সো এরকম করে যদি প্রথম একটা মাস একটু কষ্ট করা হয়, শুরুর দিকে হয়তো এক পৃষ্ঠা পড়তে 3-4 মিনিট লাগতেও পারে যদি কেউ একটু বেশি দুর্বল হয়, কিন্তু পরবর্তীতে বাংলা যেরকম ফ্লুয়েন্টলি সে পড়ে, ইংলিশের দুর্বলতাটাও তার ওভাবে কেটে গিয়ে সে বাংলার মতো ফ্লুয়েন্টলি ইংলিশ লেখাগুলো পড়তে পারবে। তো এটুকু করে একজন যখন ইংলিশের দুর্বলতাটুকু কাটাতে পারলো, তারপরে বলা যায় যে তিনি নন ফিকশন লেখা শুরু করার জন্য রেডি হয়েছেন। তো তার মানে আমি কি কি স্টেপ পার করলাম? বই পড়া, ইফেক্টিভ সোর্সিং, দেন রিডিং ইংলিশ ফ্লুয়েন্টলি। সো এখন আসা যাক লেখালেখির আলাপে।
আসলে ব্যাকগ্রাউন্ড আমার যদি ভিত্তিটা আমি মজবুত না করি তাহলে আমি সামনে আগাতে পারবো না, কিংবা একটু আগানোর চেষ্টা করলেও পরে ভেঙে পড়ে যাব। এই কারণে বাড়তি এতগুলো কথা বলে নেওয়া লাগলো। তো যে কোনো লেখার শুরুতে সবার আগে আসার কথা শিরোনামের কথা। কিন্তু শিরোনাম এমন একটা জিনিস যেটা আসলে আমার বইয়ের ক্ষেত্রে বা আমার লেখার ক্ষেত্রে কভারের মতো কাজ করছে। এবং বইমেলায় যে কোনো বই যদি আমি কিনতে যাই, প্রথমেই আমার দেখা লাগে কভারটা আমার পছন্দ হচ্ছে কিনা। তো সেই হিসেবে কভারটা যদি পছন্দ না হয় তাহলে রিডাররা আমার বই পড়বে না। তাই শিরোনামের বিষয়টা একেবারে শেষের দিকে আনি। এবার আসা যাক ভূমিকার কথায়। যে কোনো লেখাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথমে থাকছে ভূমিকা, দ্বিতীয়তে থাকছে তার মেইন বডি, এবং তৃতীয়তে থাকছে উপসংহার। ভূমিকার কথাটা যখন আসছে, একজন রিডার যখন একটা লেখা পড়তে যাবে, আমি ধরে নিলাম সে শিরোনামটা দেখে অ্যাট্রাক্টেড হয়েছে। এখন যখন সে পড়তে যাচ্ছে, ভূমিকার দিকে তার প্রথমে নজর যাচ্ছে। ভূমিকাটা যদি সুন্দর করে সাজিয়ে তোলা না হয়, অ্যাট্রাকটিভ ভাবে সাজিয়ে তোলা না হয়, তাহলে কিন্তু রিডার ভেতরের অংশে পড়তে যেতে চাইবে না। আবার একই সাথে ভূমিকাটাই যদি অতিরিক্ত বড় হয়ে যায় আমার মূল লেখার থেকে, তাহলেও কিন্তু সমস্যা। সুতরাং অ্যাট্রাকটিভ ওয়েতে আমার ভেতরের মূল অংশে যা আছে সেটাকে সংক্ষেপে, এখানে আমি নির্দিষ্ট লাইন বলে দিব না যে 4-5 লাইন কিংবা 2-3 প্যারার মাঝে এরকম বলে দিব না। এটা টপিক ওয়াইজ ভ্যারি করবে, কিন্তু সংক্ষেপে কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা যায় এমন ভাবে ভূমিকার বিষয়টাকে নিয়ে আসা লাগবে। এরপরে আসতে হবে আমার লেখার যে মেইন অংশটা আছে, অর্থাৎ মূল বিষয়ের দিকে। এখন মূল বিষয়টা আমার ধরা যাক যে রিডার যিনি আছেন তিনি ভূমিকা পড়ে সন্তুষ্ট হয়েছেন। মূল বিষয়ের দিকে আসলে তিনি সহজে জানতে চাইবেন বা সহজে বুঝতে পারবেন এমন ভাবে লেখাটাকে আমার সাজিয়ে তুলতে হবে। কারণ যেটা হচ্ছে, আমি যদি আজকে সাধু ভাষায় একটা লেখা লিখি, এটা যত চমৎকার বিষয় হোক না কেন, কিংবা এবার বইমেলায় অন্যতম বেস্ট সেলিং বই আব্দুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাসই হোক না কেন, সে যদি এটা সাধু ভাষায় লিখতো তাহলে কিন্তু এটা এত জনপ্রিয় হতে পারতো না। তো আমাদেরকে এমন ভাষা ব্যবহার করতে হবে যেটা অবশ্যই বর্তমানে প্রচলিত, এবং অবশ্যই সেটা লিখিতভাবে প্রচলিত। আমি এখন করছি খাইছি গেছি এটা তো আর বলতে পারবো না লেখার মাঝে। শুদ্ধ এবং একটা সবার কাছে গ্রহণযোগ্য এমন ভাষা দিয়ে আমার যেতে হবে, এবং আমি যা বলতে চাচ্ছি সেটাকে সহজভাবে ব্যাখ্যা করতে হবে। দরকারে লেখার বিভিন্ন জায়গায় আমি যে উদাহরণগুলো টানবো, আমি যদি চাঁদ সূর্য দিয়ে উদাহরণ দিতে যাই, এটা যদি মানুষের জন্য বুঝতে অসুবিধা হয়, আমার রিডার লেভেল বুঝে আমার সেই অনুযায়ী উদাহরণ টানতে হবে, যাতে করে বেশি সংখ্যক মানুষের কাছে আমি পৌঁছতে পারি। আর তারপরে যেটা বেশি দরকার সেটা হচ্ছে গল্পের মতো করে বোঝানো। কারণ মানুষজন গল্প শুনতে চায়। আমার কিন্তু এখনো মনে আছে ছোটবেলায় মার কাছে শোনা সেই টোনাটুনির গল্প, কিংবা খরগোশ আর কচ্ছপের যে রেসের গল্প। যদিও একটা ভিডিও আমাদের মিথ্যা প্রমাণ করছে যে আসলে কচ্ছপ আসলেই জিততে পারে, বাস্তবেই জিততে পারে, শুধু গল্পে না। তো এরকম ভিডিও নেটে আমরা দেখেছি। তো বিষয় হচ্ছে যে গল্পের মতো করে বুঝতে হবে। আজকে যদি আমি জিনিসটা নিরস ভাবে খালি বলে যাই, একেবারে কোন রকম কোনো থ্রিল সৃষ্টি করতে না পারি বা কোন রকম কোনো উদাহরণ দিতে না পারি সুন্দর করে, তাহলে কিন্তু হচ্ছে না। সুতরাং গল্পের মতো করে জিনিস আমার যে বলতে চাচ্ছি যা আমি, সেটা যদি সুন্দর করে একেবারে ফার্স্ট টু লাস্ট আমি আগে মাথার মাঝে সাজিয়ে তারপরে জিনিসটাকে কিবোর্ডে টাইপ করতে শুরু করি, তাহলে কিন্তু আমি খুব সুন্দরভাবে আমার লেখাটাকে এগিয়ে নিতে পারবো। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে ভাবানুবাদ। অনুবাদের বিষয়ে গিয়ে আমরা বারবার আটকে যাই, এবং অনেক সময় এমন ধরনের অনুবাদ করে বসি, পড়তে গিয়ে মনে হয় যে এটা হয়তো গুগল ট্রান্সলেটরে দিয়ে জাস্ট কপি পেস্ট করে লেখায় বসিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ভাবানুবাদ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ভাবানুবাদের ক্ষেত্রে বিষয় হচ্ছে, আমি যে দেশে আছি সেই দেশের মানুষজন যেভাবে জিনিসটা বুঝতে পারে, আমাকে সেই সামাজিক পরিস্থিতির মতো করে সেভাবে বোঝাতে হবে। এবং পাশাপাশি লেখক যা বোঝাতে চেয়েছেন, মূল লেখক তার বক্তব্যর মূল কথাও যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়। অর্থাৎ আমি যেভাবে ছোটবেলায় কম্পাসে একদিকে কেন্দ্র করে তারপরে যেভাবে ঘোরাতাম, মূল লেখকের ভাবটাকে আমি কেন্দ্র করে ঠিকই ঘুরবো, কিন্তু এটাকে আমি আমার মতো সাজিয়ে তুলবো, কিন্তু আবার খুব বেশি বিচ্যুতি যেন না হয়ে যায়। কিংবা আমি যদি কোথাও একটু চেঞ্জ করিও, সেক্ষেত্রে উপরে স্টার দিয়ে আমি নিজের মতো করে যে এটাকে একটু চেঞ্জ করেছি, দরকারে এটাও আমি জানিয়ে দিতে পারি। আর সবার শেষে পুরো মূল বিষয় অংশটুকুতে লাগবে সুন্দর উপস্থাপনা। এটা যদি আমি করতে পারি পুরো অংশটুকু জুড়েই,
তাহলে আমার লেখার যে সামগ্রিক মূল বিষয়ের সৌন্দর্য সেটা বজায় থাকবে। সো আমার ভূমিকা গেল, মূল বিষয় গেল, এবার আসতে হবে উপসংহারে। উপসংহারটাও সেই ভূমিকার মতোই বলতে হবে যে একটু সময় নিয়ে আমার সাজাতে হবে, যাতে করে মূল বিষয়ে লেখক যা বোঝাতে চেয়েছেন বা লেখক হিসেবে আমি যা বোঝাতে চেয়েছি তা যে রিডারের বোধগম্য হয়েছে সেটা আমার আরেকবার টেস্ট করতে হবে, তাকে একটু রিমাইন্ডার দিতে হবে যে হ্যাঁ আচ্ছা আমি এতক্ষণ ধরে এই আলাপ করলাম, এর সামারিতে এই এসেছে, এবং দরকারে আমি যদি মনে করি যে তাকে সংশ্লিষ্ট বিষয়ে আমি আরেকটু নলেজ দিতে চাই, তাহলে আমি তাকে কিছু সোর্সের দিকে ডিরেক্ট করতে পারি, কিংবা আমি আমার মতো করে শেষ করতে পারি। কিংবা অনেক সময় এমন হয় শেষ হইয়াও হইল না শেষ, এরকম একটা ভাব দিয়েও অনেক সময় লেখকরা এটা রেখে দেন। তো এটা পুরোপুরি আমার উপর ডিপেন্ড করছে, কিন্তু অন্তত লেখাটা শেষ করার পরে রিডার যাতে আমার লেখাটা নিয়ে একটু ভাবতে বাধ্য হন, 1-2 দিন যাতে আমার লেখাটা নিয়ে একটু ভাবেন, এমন ভাবে লেখাটা শেষ করা লাগবে। তো উপসংহার গেল, আমার লেখা শেষ, কিন্তু আমি আসলে শিরোনামের কথাই বলি নাই। শিরোনামের কথাই যদি যেতে হয়, শিরোনামটা আমাকে এমন ভাবে নিতে হবে যাতে করে আমার রিডার এক দেখাতেই বা 1-2 বার যদি একটু দেখতেও চান, দেখে সাথে সাথে উনি লেখাটার ভেতরে প্রবেশ করতে পারেন, বা বইটা ভেতরে উনি ঢুকতে চান, বইটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে চান। সেজন্য দরকারে আমি 1-2 ঘন্টা সময় বের করব। কারণ আমরা ছোটবেলায় কিন্তু বাংলায় পড়তাম যে গল্পের নামকরণের সার্থকতা, এটাই কিন্তু সেই শিরোনাম। সুতরাং নামকরণের সার্থকতা যদি আমি নিশ্চিত করতে চাই, এখানে আমার কয়েক ঘন্টাও দরকারে আমি সময় বের করব। আমি যাদের উপর ভরসা রাখছি, যে মানুষগুলোর সাথে আমার লেখালেখি নিয়ে নিয়মিত যোগাযোগ হয়, ক্লোজ ফ্রেন্ড হোক, যারা আমার গঠনমূলক সমালোচনা করে, তাদের সাথে আমি একটু যোগাযোগ করব। দরকারে যদি আমাদের লেখকদের কোনো ফোরাম থাকে, যেমন রোড বাংলায় রাইটারদের একটা ফোরাম আছে, যেখানে দেখা যায় মাঝে মাঝে রাইটাররা শিরোনাম নিয়েও যদি আটকে যায়, তারা ওখানে জিজ্ঞেস করে যে অমুক বিষয় নিয়ে লিখছি, কোন শিরোনামটা দিলে ভালো হয়। তো এক একজন এক এক রকম পরামর্শ দেয়। সো এরকম শিরোনামটা নিয়ে সবচাইতে বেশি মাথা ঘামিয়ে সবচেয়ে সুন্দর শিরোনামটা তুলে এনে, দরকারে 2-3টা সুন্দর বেছে নিয়ে, সেখান থেকে যে সুন্দরী প্রতিযোগিতা যেরকম হয় সেরকম সুন্দর শিরোনাম প্রতিযোগিতা তুলে এনে তারপর সেখান থেকে যদি আমি বেছে নেই, তাহলে আশা করতে পারা যায় একটা চমৎকার লেখা আমি দাঁড়া করাতে পারবো। সো কন্টেন্ট একটা ডেভেলপমেন্ট নিয়ে রোড বাংলায় আমরা কিভাবে মানে লেখকদের কাছ থেকে লেখা প্রত্যাশা করে থাকি, বা লেখকদের কিভাবে লেখা দাঁড়া করানোর পরামর্শ দিয়ে থাকি, সেটা ছিল আসলে এটাই। আমার দিক থেকে আপাতত বলা শেষ। এখন আশা করি তোমরা বাকিটুকু এগিয়ে নাও, বা তোমাদের পরবর্তী জিজ্ঞাসা। ভাইয়া একটা কোয়েশ্চেন এসেছিল, রাফিউল আহমেদ ভাইয়া প্রশ্ন করেছেন যে শিরোনাম চুজিং এর যে ব্যাপারটা, শিরোনাম চুজিং এ রাফিউল ভাইয়ের অনেক সময় লাগে, তো উনি কিভাবে একটা পারফেক্ট হেডলাইন ইফেক্টিভলি চুজ করতে পারবেন সেই বিষয়ে সাজেশন চাচ্ছিলেন। এটা কিন্তু অলরেডি আমি আমার প্রথমে থেকে দেখতেছি যে দিয়েছি। হ্যাঁ, সেখানে অলরেডি অন্তিক এটা নিয়ে কথা বলে ফেললো। এখন আমাকে স্পেসিফিক্যালি কি জিজ্ঞেস করলো, আচ্ছা চলে গেল লেখাটা আবার। এনিওয়ে, সো সময়ে যাক, কোনো সমস্যা নেই, যথেষ্ট সময় নিয়ে হলেও একটা পারফেক্ট হেডলাইনটা খুবই জরুরি। কারণটা কি যে মানে মানুষ আগে, একটা কথা আছে না যে কি বলে এটাকে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। সেখানে অনেকটা এরকম আর কি, যে আগে মানুষ টাইটেলটা দেখে, যদি মনে হয় যে টাইটেলটা পছন্দ হলো, তারপরে তার ভেতরটা ক্লিক করে। অথবা আরেকটা বিষয় আছে, টাইটেলের সাথে সাথে ইমেজটা, থাম্বনেইল ইমেজটা, সেটা কতটুকু ভালো হলো না হলো সেটার উপর ডিপেন্ড করে যে রিডার আসলে ভেতরে ঢুকবে কিনা। সো যথেষ্ট সময় নিয়ে হলেও টাইটেলটা সিলেক্ট করতে হবে। এই যে একটু আগে অন্তিক যেটা বললো, যে দরকার হলে অন্য কারো সাহায্য নেওয়া। এই যেমন আমাদের 100% রাইটারের একটা গ্রুপ আছে, সেখানে আমরা কেউ যদি আটকে যাই কোনো একটা বিষয় নিয়ে, ধরুন ওই জিনিসটার সঠিক বাংলা পাচ্ছি না, বা এই ওয়ার্ডটার কি সিনোনিম হলে ভালো হতো, বা এই জিনিসগুলো যদি একটা মানে ওয়ার্কআউট করে পারফেক্টটা খুঁজে পাওয়া যায়, তাহলে মোটামুটি বলাই যায় যে রিডাররা খুবই অ্যাট্রাক্টেড হবে ওই আর্টিকেলের শিরোনামের প্রতি। সো এটা আসলে কোনো শর্টকাট নেই। প্রথম কথা হচ্ছে যে যত বেশি এরকম করে পারফেক্ট হেডলাইন সিলেক্ট করা হবে, এই অভ্যাসটার উপর ডিপেন্ড করবে যে পরবর্তীতে আরো কম সময় লাগবে কিনা। সো এটা আসলে কোনো শর্টকাট নেই, এটা সম্পূর্ণই একটা অবচেতন মন থেকে একটা সময় আসা শুরু করবে, যদি প্র্যাকটিস হয়ে যায় একটা সময় পর্যন্ত। ঠিক ভাইয়া বললাম কিনা অন্তিক? টাইমিং অবশ্যই, অবশ্যই। ভাইয়া আমাদের
আমাদের আরেকটা প্রশ্ন এসেছিল, বাহিনী ইকবাল চৌধুরী ভাইয়া প্রশ্ন করেছেন আপনাদের দুইজনের পরবর্তী বই আবার কবে আসছে? আই থিঙ্ক ইনশাল্লাহ এই মাসে একটা আসবে। হ্যাঁ, আমার একটাও তো আসছে। ইনশাল্লাহ এই আমার মাসে একটা আসছে ডিজিটাল এডিশনে, যেখানে আছে আব্দুল্লাহ অন্তিকেরও এডিটর হিসেবে আছে। সম্পাদক হিসেবে, হ্যাঁ, আর আব্দুল্লাহরও একটা আসতে আর যাচ্ছে। আমারও একটা বই এই মাসে আসবে যেটাতে সম্পাদক হিসেবে অন্তিক থাকছে। সো বলা যায় যে হ্যাঁ, দুইজনের একটা করে বই এই মাসে ইনশাল্লাহ আসছে। আমরা আমরা কন্টেন্ট রাইটিং এ আরেকটা সরি, প্রশ্নটা বুঝতে পারিনি আপু। নেক্সট বইমেলা আবার আশা করছি। এবং কন্টেন্ট প্রশ্ন রাইটিং বোঝা এ যায় না আরেকটা একবার। বিষয় বেশ আলোচনা হচ্ছিল যে প্লাজারিজম নিয়ে বেশ কিছু প্রশ্ন আসে এবং বেশ কিছু আলোচনা হয়ে থাকে, বাট পারফেক্ট অ্যান্সার আমরা আসলে কোথাও পাচ্ছিলাম না। প্লাজারিজমটা কিভাবে অ্যাভয়েড করা যায় এবং ওই বিষয়টা। আচ্ছা, আব্দুল্লাহ বলবো নাকি আমি? আচ্ছা, প্লাজারিজমটা খুবই মানে একটা ইম্পর্টেন্ট ইস্যু। অবভিয়াসলি যত অ্যাজ লো অ্যাজ পসিবল রাখতে হবে, অ্যাকচুয়ালি 0% রাখা ইজ দ্য, আমি মনে করি, আইডিয়াল কেস। যদিও অন্যান্য বিভিন্ন পেপার পাবলিশের সময়, থিসিস রাইটিং এর সময় দেখা যায় যে 20-25% পর্যন্ত অ্যালাউ করে অনেক ক্ষেত্রে। বাট আমি মনে করি যখন একটা আমরা কন্টেন্ট রাইটিং করছি বা বই লিখছি বা যাই হোক, একটা কোনো ইন্টারনেট কন্টেন্ট লিখছি, তখন বিষয়টা 20 তো দূরের কথা, 5%-এর আন্ডারই থাকা উচিত আমি মনে করি। সো যেমন আমাদের প্ল্যাটফর্মে যেটা হয় যে অন্তিক ভালো বলতে পারবে হয়তোবা যে এখানে আমরা একটা লেখা জমা দেওয়ার পরে এখানে একটা মোটামুটি একটা সামহাও প্লাজারিজম চেক করা হয়। যদি সেটা মনে হয় 1% আন্ডারে আছে, তাহলে এটা পরবর্তী স্টেজে যায়। আর এটা তো রোড বাংলা প্ল্যাটফর্মের কথা বলা হলো। অন্যান্য প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমি জানি না আছে কি নেই, বাট যে কোনো প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ, দরকার হলে লাইন বাই লাইন, গুগলে পেস্ট করে হলেও চেক করে দেখা উচিত যে এটা আসলে হুবহু মিলছে কিনা কোনো জায়গাটার সাথে। গুগল এক্ষেত্রে খুব ভালো রকমের সাপোর্ট দেয়, এটা আমি 100% শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি যে প্যারাগ্রাফ, বিশেষ করে লাইন বাই লাইন যদি আপনি গুগলে পেস্ট করেন, তাহলে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ, আপনার যে প্লাজারিজম হলো কি হলো না। যেটাই হোক না কেন, যদি হয়ে থাকে, দরকার হলে ইভেন এমন না যে সিনোনিম ইউজ করে জাস্ট খালি লাইনটা চেঞ্জ করে দিলাম, এরকম করলে আবার হবে না। বরং যেটা করতে হবে হচ্ছে পুরো লাইনটাই দরকার হলে রিরাইট করতে হবে টোটালি ডিফারেন্ট ভাবে, যেন পরে মনে না হয় কোনোভাবেই যে এটা আসলে অন্য কোনো জায়গা থেকে নেওয়া হয়েছিল কোনো সময়। আমি অ্যাটলিস্ট আমি ট্রাই করি যে কোনো জায়গা থেকে কখনো না করতে, মানে কোন কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে। বাট যদি ইংরেজি থেকে বাংলা নিতে হয়, সেক্ষেত্রে অবশ্য আলাদা বিষয়, কারণ ওই জিনিসটার কোনো বাংলা এক্সিস্টেন্সই নাই। সুতরাং আমি এই জিনিসটাকে কিভাবে অনুবাদ করলাম, অবশ্যই আক্ষরিক অনুবাদ না, গুগল ট্রান্সলেট না, আমি এটাকে ভাবানুবাদ করবো, দরকার হলে অ্যাডাপ্ট করবো, ভাষান্তর রূপান্তর যাই বলি না কেন সেটা করতে পারি। সো যে কোনো ভাবেই হোক, প্লাজারিজমটাকে 5%, 0% হলে আরো ভালো, 5%-এর আন্ডারে রাখতে হবে আর কি। অন্তিক? আচ্ছা, না, আব্দুল্লাহ অনেক কিছু বলে দিয়েছে আমার দিক থেকে। তো আমি যদি বলি, রোড বাংলার ক্ষেত্রে আমরা কি করে থাকি বা কি পরামর্শ দিয়ে থাকি লেখকদের। নাম্বার ওয়ান, যদি এমন কিছু হয়, কোনো উক্তি টাইপের কিছু আছে, ধরা যাক আইনস্টাইনের কোনো উক্তি কিংবা হুমায়ুন আহমেদের কোনো উক্তিকে তো আমি আসলে এর মাঝে ফেলতে পারবো না, যেটাকে বাংলায় বলা হয় কুম্ভিলক বৃত্তি। সো আসলে বা আমরা এত প্লেজারিজম বা এত সব ইয়ার দিকে না দিয়ে সহজ করে বলে ফেলি যে কপি পেস্ট, ঠিক আছে। সো এই জিনিসগুলো তো আসলে তখন আমরা বিবেচনায় আনতে পারবো না, উক্তির ক্ষেত্রে জিনিসটাকে আমরা হিসেবে আনি না। এখন যদি এমন দেখা যায় যে একটা লেখার মাঝে এমন একটা বাক্য পাওয়া গেল, যেটা আমি যে আব্দুল্লাহ যেটা বললো যে গুগলে জাস্ট সার্চ করা, তো সেক্ষেত্রে গুগলে সার্চ করে যদি আমি দেখি যে হুবহু একটা লাইন আমার আরেক জায়গা থেকেও পাওয়া যাচ্ছে, তাহলে তো আমি অবশ্যই এটাকে অ্যাকসেপ্ট করবো না। এখন এটাকে অ্যাভয়েড করার জন্য কি উপায়? একটা খুব সিম্পল যদি কথা আমি চিন্তা করি, একটা লাইন, এটা আমার কেন, আমি এক জায়গায় একটা জায়গায় দেখছি, সেটা কেন আমার লেখায় চলে আসবে? তার মানে আমি আসলে ঘাটাঘাটি কম করছি, যে বিষয় নিয়ে লিখতে চাচ্ছি সেটা নিয়ে আমি পড়ছি কম। ফলে কম পড়ছি দেখে আমি হয়তো একটা জায়গায় লেখা দেখলাম, সেটা নিয়ে যখন আমি লিখতে যাচ্ছি, আমার খালি ওইটার ছাপটাই আমার নিজের লেখার মাঝে চলে আসছে। কিন্তু এই আমি যদি যে বিষয় নিয়ে লিখতে চাচ্ছি
সেটা নিয়ে আমি যদি আরেকটু পড়াশোনা করি, একটা লেখা না পড়ে বা এক দুইটা লেখা না পড়ে একটু টাইম ইনভেস্ট করে আমি যদি 5-6টা লেখা পড়ি, তাহলে কিন্তু এক হচ্ছে আমার নিজের মাঝে যেমন নলেজের রেঞ্জটা বাড়লো, পাশাপাশি আমি নিজে একটা সেন্স ডেভেলপ করতে পারবো, যেখান থেকে যে 5-6 জন লেখকের লেখা আমি পড়েছি সেটা আমার লেখায় পুরোপুরি আসবে না, বরং বরং আমি তাদের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি অবশ্যই অথেন্টিক কিনা সেটা যাচাই করে সেখান থেকে আমি আমার মতো করে একটা সুন্দর সেক্টর দাঁড় করাতে পারবো, সুন্দর একটা লেখার ধরন দাঁড়া করাতে পারবো, যেটা হয়তো ওই 6 জনের কাছ থেকে যে একটা বৃত্ত কেন্দ্র তৈরি হয়েছে সেই কেন্দ্রটাকে আমি ওই সেই কেন্দ্রের দিকে আমি চারদিকে ঘুরবো, কিন্তু বৃত্তটা বানাবো আমি নিজেই। অর্থাৎ আমার সোর্স যত বেশি হবে, আমি এই কপি পেস্টের সমস্যাটা থেকে তত বেশি মুক্ত হবার সম্ভাবনা বাড়বে। আর আরেকটা বিষয় হচ্ছে যে শুরুর দিকে বিশেষ করে অনেক লেখকেরই দেখা যায় যে শুরুর দিকে এই সমস্যাটা থাকে, কারণ ওই সময় যেহেতু তার নিজের অভিজ্ঞতার ভান্ডারটা একটু কম থাকে। এখানে তো আসলে কাউকে ছোট করার অবকাশ নেই, কারণ সবাই একটা দিন 1 2 3 4 কিংবা সরেয় সরেয়া ক খ দিয়ে শুরু করেছিলেন। সুতরাং শুরুর দিকে এই সমস্যাটা একটু বেশি থাকে, বাট যদি একটু সময় নিয়ে নিজের পেছনে টাইম ইনভেস্ট করা যায় এবং পাশাপাশি ভালো রাইটার যারা আছেন তাদের লেখাগুলো পড়া যায়, পাশাপাশি আমি যখন লেখালেখির সাথে যুক্ত হব আমি অবশ্যই এমন কিছু মানুষজনকে চিনবো যারা লেখালেখি নিয়মিত করে থাকেন। তো তাদের সাথেও যখন আমি নিয়মিত যোগাযোগ রাখবো, আমি কিন্তু এই বিষয়গুলো শিখে যাব যে কিভাবে এই কপি পেস্টের সমস্যাটা থেকে মুক্ত হওয়া যায়। আচ্ছা, আমি এখানে দেখছি বেশ কিছু প্রশ্ন এসেছে, আমি একটু একে একে উত্তর দেই। যেমন মাহিন ইকবাল চৌধুরী প্রশ্ন করেছে যে অন্তিক ভাইয়ের কাছে একটি প্রশ্ন আছে, টেড এড বা বিজনেস ইনসাইডারের মতো ইউটিউবের রিলায়েবল চ্যানেলগুলোকে কি রেফারেন্স হিসেবে ইউজ করা যাবে? হ্যাঁ, আমরা রোড বাংলার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি, কারণ টেড বা বিজনেস ইনসাইডার অবশ্যই তাদের একটা স্পেসিফিক লেভেলে গিয়েছে, একটা বৈশ্বিক গ্রহণযোগ্যতা আছে তাদের, যে কেউ চাইলেই এখানে কোনো কিছু করতে পারছে না বা কোনো ইনফো এখানে আপলোড হচ্ছে না, কোনো খবর এখানে সহজেই যাচ্ছে না, তারা অনেক যাচাই বাছাই করে এরপরেই যায়। ফলে বিজনেস ইনসাইডার রেফারেন্স হিসেবে ইউজ করে তাদের ওয়েবসাইট হোক বা ভিডিও হোক, অনেক সময় আমাদের এখানে অনেক লেখা এসেছে, এটা করা যাবে। ইফতেখার ইফতুর কাছ থেকে দুটো প্রশ্ন এসেছে। নাম্বার 1, হাউ টু গেট ইনটু রোর বাংলা। রোর বাংলায় আপনি চাইলে ইজিলি লেখা জমা দিতে পারবেন। আপনি আমাদের ওয়েবসাইটে গেলে roar.media/বাংলা, এখানে গেলেই উপরে ডান দিকে রোর বাংলায় লিখুন নামে একটা অপশন পাবেন। রোর বাংলা এখন শুধুমাত্র কিছু লেখকের জন্য না, এখন এটা বাংলা ভাষাভাষী সকলের জন্য যারা লিখতে চায় নন ফিকশন বিষয়ে। লেখা জমা দেওয়ার 14 দিনের ভেতরে আমরা চেষ্টা করি লেখাটার কোনো একটা ফিডব্যাক দিতে, আইদার পাবলিশড, ডিক্লাইন্ড অর নিডস রিওয়ার্ড, এই অপশনগুলো থেকে যে কোনোটা। আর যদি কোনো রকম পরামর্শ থাকে তাহলে সেটাও আমরা দিই। যদি মনে করি লেখকের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা দরকার, তাহলে সেখানে লেখকের কন্ট্যাক্ট নাম্বার দেওয়ারও অপশন আছে, আমরা সেখান থেকে এডিটররা যোগাযোগ করে থাকি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এনি স্পেসিফিক সফটওয়্যার টুল ইউ উড রিকমেন্ড রিগার্ডিং ডিজাইন অফ দ্য কন্টেন্ট? না, স্পেসিফিক কোনো সফটওয়্যার টুলের কথা বলবো না, সেক্ষেত্রে নর্মাল তো লেখালেখির জন্য মাইক্রোসফট ওয়ার্ডই আছে, এছাড়া আসলে স্পেসিফিক কোনো কিছু না। আর বিভিন্ন সময় দেখা যায় যে লেখার খাতিরে অনেক সময় ডায়াগ্রাম ডিজাইন করা বা সিম্পল ইমেজের কাজ যদি করা দরকার হয় খুবই সিম্পল লেভেলের, তাহলে সেটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়েও অনেক সময় করে ফেলা যায়। তাসফিয়া প্রমি, একটু দার্শনিক কথাবার্তা মাঝে মাঝে লেখার মাঝে হারিয়ে যায়, যেমন কোনো কাজের মধ্যে কাজের জন্য লিখতে গেলে ঠিক কোথা থেকে শুরু করব সেটা হারিয়ে যায়, আবার ঠিক শেষ করব কোথায় সেটাও হারিয়ে, এই জিনিসটা নিয়ে সমস্যায় পড়তে হয়। এটা নিয়ে কি করা যাবে? এটা আব্দুল্লাহ বলো। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি মনে হয় কিছু বলতে পারি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যেটা করি, আমার লেখার স্টাইলটা আবার একটু ডিফারেন্ট। যদি এটা ইতিহাস ভিত্তিক হয়, তাহলে মানে আমি যেটা মনে করি, রোড বাংলাতে ইতিহাসের উপর এত বেশি লেখা, এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যেখানে ক্লাস মানে হাই স্কুল বা প্রাইমারি স্কুল হোয়াটএভার যে স্কুলে থাকার সময় না আমরা ইতিহাস পড়তাম, তখন ইতিহাস সাবজেক্টটা ছিল একটা কাইন্ড অফ বোরিং বা এরকম কিছু একটা হিসেবে মানুষ বলতো যে হ্যাঁ ইতিহাস তো বোরিং, এটা পড়তে ভালো লাগে না, এই লাগে না, সে লাগে না। কিন্তু সারপ্রাইজিংলি আমাদের সবচেয়ে বেশি পাঠক হচ্ছে ইতিহাসের, উইচ ইজ মানে কোনো এক্সপ্লেনেশন কি যে কেন যারা কিনা ইতিহাসটাকে আজীবন জেনে আসছে ইটস বোরিং, তারা এখন তারাই
লিটারালি তারাই। এবং আমরা অনেক ফিডব্যাক এরকম পাই, যে ইভেন আমি মেসেজ পাই এরকম যে আমি আগে একদমই পছন্দ করতাম না শাল টালের ভর্তি জিনিস, আই ডোন্ট লাইক এ, আই হেট ইট, এরকম কিছু ব্যাপার স্যাপার, কিন্তু এখন আমার পড়তে খুব ভালো লাগে। কেন, কি কারণটা? কারণ হচ্ছে আমরা ওই সেম টপিকটা, সাপোজ আকবর, হুমায়ুন, বাবর, বারেবার, এই জিনিসগুলোই আমরা একই জিনিসই বলতেছি, জাস্ট যেখানে ইতিহাস বইতে আগে লেখা থাকতো আহ এই কত সালে হয়েছিল, সাপোজ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলসি 1204 সালে লক্ষণ সেনকে নদিয়াতে জয় করে 17 জনকে নিয়ে এই করছে সেই করছে, একটা স্টেটমেন্ট, এক লাইন আছে। কিন্তু এই ঘটনাটাকে, এই একটা লাইনটাকেই আমরা হয়তো বা ঘটনাটা এইভাবে লিখতে পারি, একটা দৃশ্যকল্প ইউজ করে। সাপোজ আমি হলে কিভাবে লিখতাম জিনিসটা, স্টার্টিংটা হবে একটা সিনারিও দিয়ে, যেখানে লক্ষণ সেন, লাঞ্চের টাইম ছিল সেটা, সো লক্ষণ সেন বসে সেখানে লাঞ্চ করতেছিল সেই সময় দুপুরবেলা। সো এরকম একটা দৃশ্যকল্প হবে, হঠাৎ করে তার ঘন্টা বাজতেছে বা কিছু একটা হচ্ছে, উইচ মিনস বিপদ সংকেত হচ্ছে কিছু একটা, এবং তার কাছে একটু পরেই সংবাদ আসলো যে আহ, ওই যে বখতিয়ার খিলজির আসছে। তারপরে হোয়াট লক্ষণ সেন ডিড ওয়াজ একটা কোন পালাই গেল। So কিভাবে পালাই গেল না গেল সেটা নিয়ে একটা বিস্তারিত বিবরণ। সো এখানে যেখানে কিনা আগে পাঠ্য বইতে সেটা 1204 সাল এই ঘটনাটাকেই ফোকাস করা হইতো, লক্ষণ সেন আর বখতিয়ার খিলজি এই তিনটা ইনফরমেশনকে রাখা হইতো, সেখানে আমরা দৃশ্যকল্পের উপরে বেশি জোর দেওয়ার কারণে মানুষ এটাকে ঘটনা বা একটা উপন্যাস বা হোয়াট এভার একটা স্টোরি হিসেবে নিচ্ছে, যেটা তাদেরকে অ্যাট্রাক্ট করতেছে। সো একটা ঘটনা যদি বোরিংও মনে হয়, সেটাকে স্টার্টিং এই মানুষের মানে রিডারের দৃষ্টিটা আকর্ষণ করে ফেলার একটা আলাদা ওয়েই হচ্ছে এরকম, যে একটা দৃশ্যকল্প দিয়ে সাথে সাথে শুরু করে দেওয়া। তারপরে আমরা ব্যাকে গেলাম, যে লক্ষণ সেন আসলে এই মানুষ, বক্তের খোঁজ আসলে অমুক জায়গা থেকে আসছে, এইভাবে। সো যখন আমি একটা এই যে হারিয়ে যাই কথাটা বললো তাসফিয়া প্রমি, এখানে যে জিনিসটা করতে হবে, যে আমি স্টার্টিংটা কি, মিডলে কি এবং এন্ডিংটা কি, এই তিনটা জিনিস আগে ফিক্স করে নিব। করার পরে আমি দেখবো যে এইখানে এই তিনটা জায়গার মধ্যে কোন জায়গাটাতে সবচেয়ে ইন্টারেস্টিং একটা দৃশ্যকল্প বের করা যায়, যে জিনিসটা সম্পর্কে মানুষ হয়তো কখনো এভাবে ভাবে নাই, সেটা স্টার্টিং এ লিখবো। লেখার পরে যখন আমি অলরেডি রিডারের দৃষ্টি আকর্ষণ করে ফেললাম, তখন আমি ধীরে ধীরে ওই তিনটাকে আমি আস্তে আস্তে এক্সপ্লেন করব। এবং অবশ্যই যখন এক্সপ্লেন করব তখন যেন ওই সাল, নাম আর জায়গার উপরেই বেস না করি, বরং প্রেক্ষাপটটা এক্সপ্লেন করতে পারি, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট থিং আমার মতে। এটা যেন হারিয়ে না যাওয়ার জন্য এটা একটা ইম্পর্টেন্ট কাজ, যে আগে সেট করে নিতে হবে যে এই এই জিনিসগুলো আমি কভার করব, যেটা যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেল, তারপরে টাইমলাইন অনুযায়ী সাজাবো। আমার মতে এটা। অন্তিক? আমি যেটা করে থাকি সেটা হলো সিম্পলি একটু বিরতি নেই, কারণ লেখা শুরুর আগে এই যে আব্দুল্লাহ যেটা বলছিল মাত্র, যে স্ট্রাকচার ফিক্স করে নেয়া। আমি হয়তো 8-10টা সোর্স থেকে পড়ছি, এটা আসলে টপিকের উপর ডিপেন্ড করছে, বাট লেখা শুরুর আগে মোটামুটি মাথার মধ্যে সাজিয়ে নেই যে আচ্ছা এই ঘটনার পরে এই ঘটনা আসবে, ওই ঘটনার পরে ওই ঘটনা যাবে। So, এইভাবে যখন আমি সাজিয়ে নিচ্ছি, এরপরেও মাঝে মাঝে যে যে সমস্যার কথা বললো তাসফিয়া প্রমি, এটা আসলে মাঝে মাঝে হয়। তখন জাস্ট ল্যাপটপটার মাঝে লেখাটা সেভ করে, কিংবা যতটুকুই লিখেছি সেভ করে একটু বাইরে গিয়ে হাওয়া বাতাস লাগায় এসে গায়ের মধ্যে, কারণ আহ খোলা জায়গায় মাথাটা একটু কাজ করে বেশি ঘরের মধ্যে কাজ করার থেকে। যেমন কুয়েটে যখন ছিলাম ক্যাম্পাস লাইফে, আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ঠিক সামনেই ছিল একটা পদ্ম পুকুর, এবং অত্যন্ত চমৎকার একটা জায়গা। সারা কুয়েটে আমার সবচাইতে পছন্দের জায়গা ছিল এই পদ্ম পুকুরটা। তো এখানে গিয়ে মাঝে মাঝে বিকালে চুপচাপ বসে থাকতাম, এবং দেখা গেছে যতবার বিভিন্ন সমস্যা মাথায় নিয়ে আমি পদ্ম পুকুরের সামনে গিয়ে বসেছি, প্রত্যেকবার বিকাল শেষে দেখা যাচ্ছে 40-50 মিনিট বসে থাকতাম, এবং বসার শেষে যখন উঠে আসতেছি তখন আসলে সমস্যাটার সমাধান নিয়েই উঠে আসতেছি। লাইক এটা একটু স্পিরিচুয়াল কথা হয়ে গেল, বাট আলটিমেটলি মাথার মাঝে একটু প্রকৃতির হাওয়া বাতাস ঢুকতে দিলে এটা আসলে খুব কাজ করে। তো তারপরে আরিফুল হাসান শুভর একটা প্রশ্ন আছে, লেখা ইউটিউব ভিডিও রেফারেন্স কিভাবে দিতে হবে? আচ্ছা, এটা দুভাবে দেয়া যায়। নাম্বার ওয়ান হচ্ছে আমরা রোর বাংলায় যেভাবে দিই আমি সেটাই বলি। সেটা হচ্ছে যে যদি লেখায় হাইপার লিংক দেয়া হয়, অর্থাৎ এই যে আমরা যেরকম অনেক সময় দেখে থাকি এখানে ক্লিক করুন, সেই ক্লিক করলে আমাদেরকে ওই ওয়েবসাইটে নিয়ে যায় বা ওই লিংকে নিয়ে যায়, তো সেখানে আমরা এটাকে হাইপার লিংক করে দিতে পারি। কিংবা লেখার একেবারে শেষে যে ইউটিউব ভিডিওটা থেকে নেওয়া হচ্ছে সেটার যে নামটা আছে বা শিরোনামটা আছে সেটা এনে পরবর্তীতে সেই শিরোনামটাকে আমি হাইপার লিংক যদি করে দিই লেখার একেবারে শেষে, তাহলে এটাও সুন্দর করে করা যায়। তারপরে আরিফুল হাসান চৌধুরী, হ্যাঁ প্লিজ আপু। আমার একটা কোশ্চেন ছিল। প্লিজ প্লিজ বলুন। আচ্ছা ভাই, আমরা তো কোনো একটা কন্টেন্ট লেখার আগে একটা টপিক সিলেক্ট করে নিব, টপিক সিলেকশনের ক্ষেত্রে আমরা কিভাবে আগাবো?
আব্দুল্লাহ বলবো আগে? জি ভাইয়া, বলেন। আব্দুল্লাহ ইবনে মাহমুদ। তুমি বলো। আচ্ছা, ঠিক আছে। সো টপিক সিলেকশন যদি হয়, তোমার পছন্দের সেক্টর কোনটা সেটা আগে তোমাকে এক্সপ্লোর করা লাগবে। কারণ আমি মূলত পছন্দ করি ইতিহাস নিয়ে লেখালেখি, লিখতে এবং পড়তে। এখন যদি আমি স্পোর্টস নিয়ে লিখতে যাই তাহলে এটা হচ্ছে না। সুতরাং প্রথমে আমার বুঝে নিতে হবে আমার স্ট্রং এবং উইক পয়েন্ট কোনগুলো, সেটা আমার বুঝে নিতে হচ্ছে। উইক পয়েন্ট গুলোকে আমি দূরে সরিয়ে রাখলাম। এখন স্ট্রং পয়েন্টটা নিয়ে যখন কাজ করছি, টপিক আসলে একটা পছন্দ হয় না। অনেক সময় দেখা যায় যে একটা নিয়ে কাজ করতে করতে শুরুতে একটু এটা নিয়ে পড়লাম, পরে দেখা যাচ্ছে যে আরেকটা নিয়ে পড়তে পারছি, এরকম একটা কাজ হচ্ছে। তা আমরা যেহেতু নন ফিকশন নিয়ে কথা বলছি, আমি নন ফিকশনাল একটা লেখা ডেভেলপমেন্টের ক্ষেত্রে টপিকের কথাটা বলি। আহ পড়তে হবে প্রচুর। যেটা পড়ে তোমার কাছে মনে হবে যে তুমি সুন্দর করে সেটাকে সাজাতে পারবে। কারণ আলটিমেটলি যখন আমার হাত দিয়ে একটা লেখা যাচ্ছে, তখন সেটা যদি বিশ্বের সেরা, বর্তমান বিশ্বের জীবিত সেরা 10 জন যদি আমি বলি যে ইতিহাসবিদ, তাদের লেখা থেকেও আমি যদি নেই, তারা কিন্তু তাদের লেখাটা দেখবে না, ফেস হিসেবে আমি আছি সামনে, কারণ লেখাটা লিখেছি আমি। সুতরাং আমি যেটা ভালো মতো বুঝতে পারছি, যে টপিকটা নিয়ে ভালো মতো বুঝতে পারছি, যেটা নিয়ে মনে হচ্ছে যে না আমি এনাফ রিসোর্স কালেক্ট করতে পেরেছি, সেটা নিয়ে আমার আগানো উচিত। এখন রিসোর্স কালেক্ট করতে গেলে তারপরে প্রশ্ন চলে আসবে যে ঠিক আছে, আমি যে রিসোর্স মানে যে ওয়েবসাইট গুলোকে আমি রিসোর্স হিসেবে কাউন্ট করছি সেগুলো কতটা গ্রহণযোগ্য। এজন্য নেটে আমি বুঝতে পারবো ভালো মতো আমি ওয়েবসাইট গুলো যে দেশের, তারপরে গ্লোবালি এগুলোর র্যাঙ্কিং কেমন আছে, সেগুলোর আহ আজকাল যদি ফেসবুক পেজ গুলোতে তাদের পাঠকগুলোর কিরকম, পাঠকদের কিরকম অভিমত ব্যক্ত করে থাকে, কমেন্ট গুলো দেখলেই বোঝা যায় যে সংবাদ মাধ্যমের গ্রহণযোগ্যতা কিরকম আছে। তো এরকম অনেক বিষয় আছে, সেগুলো দেখে আমি রিসোর্সের কতটুকু অথেন্টিসিটি এগুলো নিয়ে আমি যেমন জানতে পারছি। পাশাপাশি টপিক যদি আমি দেখতে চাই আরো, তাহলে আমার প্রচুর পড়তে হবে। পড়তে পড়তেই প্রচুর টপিক এসে যাবে। যেমন আমার একটা দিনের কথা আমার সবসময় মনে পড়ে, তখন নিয়ারলি 4th ইয়ারের শেষের দিকে রোডের জন্য একটা লেখা লিখবো। আমি জানি না ঠিক কি লিখবো। সকালে উঠে চিন্তা করছিলাম যে আচ্ছা হিস্ট্রি নিয়ে কোনো একটা টপিকে লেখালেখি করব। তো সকালে নাস্তা করতে গেলাম, আশেপাশে ক্যাম্পাসের আশেপাশে যে চায়ের দোকানগুলোর পাশে যে হোটেলগুলো আছে, হোটেলে খাওয়া শেষ করে চায়ের দোকানে বসে এমনি স্ক্রল করছি, হুট করে ফেসবুকে কোনো একটা হিস্ট্রি রিলেটেড ওয়েবসাইটেরই একটা লেখার টপিক হুট করে নজরে পড়ে গেল। আইভান দ্য টেরিবল বা ইভান দ্য টেরিবল যেটাই হোক, তার একটা তার রিলেটেড একটা লেখার লিঙ্ক হুট করে আমার চোখে পড়ে গেল। তো এটা কিন্তু আমার চোখে পড়ার কথা ছিল না, আমি জাস্ট স্ক্রল করছিলাম, স্ক্রল করতে করতে হুট করে চোখে পড়লো। এরপরে আমি জিনিসটা নিয়ে 1-2 ঘন্টা ঘাটাঘাটি করলাম, দেখলাম যে না এটা খুব চমৎকার একটা বিষয় হতে পারে। তো তারপরে সেটা নিয়ে আগানো শুরু করলাম। আসলে ইউ নেভার নো উইচ উইল মেক ইউ ইন্টারেস্টেড, ইউ উইল হ্যাভ টু জাস্ট সার্চ, এবং সার্চ করতে করতে একটা একটা কাজে লেগে যাবে, গুলি করবা, কাজ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, একটা প্রশ্ন আরো বেশি আচ্ছা, এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আরিফুল হাসান শুভ। হ্যাঁ, হ্যাঁ। আরিফুল হাসান শুভ যদি অন্তিকের কাছে যদিও প্রশ্নটা করলো, তারপরে এখানে একটা লেখার জন্য কতগুলো আর্টিকেল পড়া যথেষ্ট? আম, আর অনেক সময় বড় বড় আর্টিকেল পড়তে গিয়ে ধৈর্য হারিয়ে যায়, এটা কিভাবে কাটিয়ে উঠবো? আচ্ছা, এখানে একটা ব্যাপার ক্লিয়ার করা উচিত যে আসলে আর্টিকেল পড়া যথেষ্ট এটা আসলে ঠিক না। মানে ইউ সামটাইমস এটা অন্য কোনো সোর্সও দেখা লাগতে পারে। যেমন একটা টপিক নিয়ে হয়তো বা কোনো আর্টিকেলই নাই, সত্যি কথা বলতে এমন হতে পারে যে শুধুমাত্র বই আছে কিছু, সেক্ষেত্রে বই পড়তে হবে যদি আর্টিকেল না পাওয়া যায়। কখনো কখনো ভালো, অ্যাকচুয়ালি অনেক জায়গায় আছে কিছু ডকুমেন্টারি সোর্স আছে যেগুলো যদি ভালো কোম্পানির প্রডিউস করা, ভালো মিডিয়ার প্রডিউস করা ডকুমেন্টারি হয়, তাহলে সেটাকে আমরা মানে রিলায়েবল সোর্স হিসেবে কাউন্ট করতে পারি। আদারওয়াইজ বই পড়া লাগতে পারে। যদি একটা বই পড়া হয়, কোনো একটা ডিটেইলড বই পড়া হয় টপিকের উপরে, তাহলে আবার দেখা যাবে যে কি অন্য কোনো আর্টিকেল পড়ার থেকে সেটা বরং আর অনেক অনেক ভালো। আমি মনে করি যেমন আরেকটা প্রশ্ন আছে যে কে জানি প্রশ্ন করলো যে কি অভ্যাসের একটা বিষয়ে প্রশ্ন ছিল। আহ তো কি কি অভ্যাস, কন্টেন্ট লেখার জন্য কি কি অভ্যাস তৈরি করা জরুরি? ফাতিহা নুসরাত, রাইট। সো অনেকটা এটার উত্তর একই কথা যে প্রচুর বই পড়াটা জরুরি।
আর যেই টপিকটা নিয়ে আমি ইন্টারেস্টেড বেশি লেখালেখি করার জন্য, অ্যাকচুয়ালি সেটা আমার রিডিং ইন্টারেস্টের সাথেও অ্যালাইন হতে হবে। যেমন আমি ইতিহাসটা প্রেফার করি বেশি, বা সায়েন্স। সো ইতিহাসটা যদি আমি বলি বেশি প্রেফার করি, সেক্ষেত্রে আমাকে ইতিহাস রিলেটেড বইগুলো বেশি বেশি পড়তে হবে। অ্যান্ড এই রিলেটেড কন্টেন্ট যেখানে যেখানে পাওয়া যায় সেই জিনিসগুলো নিয়মিত ফলো করতে হবে। সো রিডিং ম্যাটেরিয়াল যত বেশি পড়বো তত বেশি রাইটিং এর সুবিধা হবে আর কি। তো এখন একটা বিষয় খুবই জরুরি, যে আমি যখন একটা জিনিস লিখবো তখন আমাকে লিখার পরপর একটু পরপরই হচ্ছে আবার পাঠকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে হবে যে আচ্ছা, আমি যদি রিডার হতাম তাহলে কি এই লেখাটা লেখার পরে আমার এই জিনিসটা পড়ে ভালো লাগতো, মানে আমার কি মনে হচ্ছে যে যদি যেটা লিখলাম সেটা প্রাঞ্জল, মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড, মানে ইজি এনাফ হয়েছে কি হয় নাই। এই জিনিসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো আমি লিখলাম, জাস্ট দায়সারা ভাবে লিখে গেলাম, আক্ষরিক অনুবাদ যেটাকে বলে অনেক ক্ষেত্রে, ইংলিশে একটা আর্টিকেল পেলাম বা বই পেলাম, সেটা একটা বা দায়সারা বাংলা অনুবাদ করে দিলাম আর সেটা পাবলিশ করে দিলাম। ব্যাপারটা অনেকটা এরকম না। এটা লেখার পরে সেটা আমি পড়ে দেখবো যেন আমার এই জিনিসটা কখনো পাঠক ফিল না করে যেটা আসলে একটা কোনো বিদেশি ভাষার বাংলা করা হয়েছে, জাস্ট দ্যাট, এরকম যেন কখনো ফিল না হয়। জিনিসটা যেন মনে হয় যে একটা মৌলিক একটা কিছু লেখা হয়েছে। সো আমি মনে করি এই এই জিনিসগুলো আহ চর্চা করতে করতে ভালো একটা কন্টেন্ট রাইটিং এর অভ্যাস চলে আসবে। আচ্ছা, এখানে সাকিব মাহমুদের একটা দেখতে পাচ্ছি। 3 নম্বর কোয়েশ্চেনটা ঠিক বুঝিনি এখনো, বাট 1 নম্বর যেটা, when Road Media will start publishing English articles। আচ্ছা, রোড যেহেতু এটা বাংলা, সো আই থিঙ্ক এখানে ওর বাংলাই করার কথা। রোড ইংলিশও আছে অ্যাকচুয়ালি, রোড হিন্দি আছে, আই গেস রোড তামিল আছে, রোড সিনহালা আছে। সো সেগুলোর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অপশনস আছে। সো ওর এলকে যেটা, সেটা সম্ভবত ইংলিশ। সো কোনো লেখা যদি জেনেরিক হয়, অর্থাৎ এভারগ্রিন কন্টেন্ট এবং শুধুমাত্র বাংলাদেশ সেন্ট্রিক না, সেক্ষেত্রে আই থিঙ্ক এটা ওখান থেকে পাবলিশ করা যেতেও পারে। অন্তিক ভালো জানবে হয়তো, আমি ঠিক জানি না এই জিনিসগুলো নিয়ে। অন্তিক, তোমার কি মতামত? আচ্ছা, আমি তাহলে একে একে যাই, ওই প্রশ্নটাতেও পরে আসছি। আহ, শুভর প্রশ্নটাতে আমি একটু যাই। তুমি যেটা বললা যে আর্টিকেল, কতগুলো আর্টিকেল পড়া যথেষ্ট, আমি বলবো এখানে যে এটা আসলে ডিপেন্ড করছে। ও পরের যে প্রশ্নটা আছে, অনেক সময় বড় বড় আর্টিকেল পড়তে গিয়ে ধৈর্য হারিয়ে যায়, এটি কিভাবে কাটিয়ে উঠবো। প্রথমে পরের প্রশ্নটাতে আসি। সেটা হচ্ছে পুরোটাই ডিপেন্ড করতেছে আমার ডেডিকেশনের উপর। আমি যত সময় ব্যয় করব তত আমি ম্যাচিউরড হয়ে উঠবো। শুরুর দিকে বড় আর্টিকেল, 4 পৃষ্ঠার একটা আর্টিকেল পড়তে গেলেও আমার কাছে হয়তো বড় লাগতে পারে, পরে 40 পৃষ্ঠা পড়তে গেলেও আমার কাছে মনে হবে যে ঠিক আছে, এটা পানি ভাত, আর কিছুই না। তো যত পড়ার অভ্যাস আমি বাড়াবো তত এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবো। আর লেখার জন্য কতগুলো আর্টিকেল পড়া যথেষ্ট, এটা আর্টিকেল না বলে আমি বলি সোর্স। তো এখন এই কতগুলো সোর্স ঘাটাতে হবে এটার কোনো ঠিক নাই। কারণ আমি যদি আজকে চিন্তা করি যে আইনস্টাইনকে নিয়ে লিখবো, তার স্পেসিফিক কোন বিষয়টা নিয়ে আমি লিখতে চাচ্ছি এটা আমার জানা লাগবে। কারণ তার জীবনের এত এত ঘটনা আছে যে আমার আগে ঠিক করতে হবে আমার মানে ইন্টারেস্ট ফিল্ড কোনটা, যেটা নিয়ে আমি লিখতে হবে। এরপরে সেই সংক্রান্ত ইনফরমেশন যতক্ষণ আমাকে তুষ্ট না করতেছে, আমার মনে হচ্ছে যে না, এখানে যা যা আছে এইগুলো লিখলে মনে হয় আমি দাঁড়া করাতে পারছি একটা লেখা, এর আগ পর্যন্ত আমি কিভাবে লেখককে, রিডারকে সন্তুষ্ট করতে পারবো। যেখানে আমি নিজেই সন্তুষ্ট হচ্ছি না, সেখানে আমার লেখা আমি আরেকজনকে কিভাবে দিয়ে সন্তুষ্ট করতে পারবো। সুতরাং আমার ততক্ষণই পড়া উচিত যতক্ষণ না মনে হচ্ছে যে আমি নিজে সন্তুষ্ট না, এবং এরপরে লেখাটায় হাত দেওয়া উচিত। আর পাশাপাশি লেখার ক্ষেত্রে ডেডিকেশনটা এরকম হওয়া উচিত যেরকমটা অনেক সময় অনেকের অনেক রকম ডেডিকেশনই আছে। যেমন আমার এখন আব্দুল্লাহর কথা বলতে হবে, যে আব্দুল্লাহ কিন্তু তার ইহুদি জাতির ইতিহাস, ইহুদিদের নিয়ে লেখার জন্য সে কিন্তু ইভেন হিব্রু ভাষা পর্যন্ত শিখেছে, এবং এটা কিন্তু একটা অন্য লেভেলের কাজ। তো আসলে এটা পুরোপুরি ডেডিকেশনের উপর ডিপেন্ড করছে যে কতটুকু পড়া। আমি এইটুকু না বলে বলি কত পরিশ্রম করতে হবে, এর কোনো লিমিট নাই। যতক্ষণ না একজন লেখক সন্তুষ্ট হচ্ছেন নিজের উপরে, ততক্ষণ ওনার থেমে যাওয়া উচিত হবে না, এবং এরপরই কাজ শুরু করে পাঠকের হাতে তুলে দেওয়ার প্রসেসটা শুরু করা উচিত। সাবরিনা মাহিরার প্রশ্ন, কোন টপিকের উপর বাংলা আর্টিকেল লিখতে কি কি ফলো করব। আপু, আমি এই প্রশ্নটার উত্তর অলরেডি দিয়েছি, লেখা কিভাবে ডেভেলপ করতে হবে সেটা নিয়ে যখন আমি কথা বলছিলাম। কাইন্ডলি সেটা একটু ফলো করলেই আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে। সাইফুর রহমান সচিব প্রশ্ন করেছেন, কোন ভালো কন্টেন্ট রাইটারের স্ট্রং জোন কোনগুলো হতে পারে। লেখালেখি বা এই ধরনের বিষয়গুলো, এটা আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি একটা সেক্টর। আর ক্রিয়েটিভিটিটা তো আসলে মানে জোর করে আসে না।
আমার লেখালেখির ক্ষেত্রে সবচেয়ে বড় দরকার আমার কল্পনা শক্তি। কিন্তু কল্পনা শক্তি যদি আমি আবার বাড়াতে চাই, তাহলে আমার প্রচুর বই পড়তে হবে। প্রচুর বই থেকে আমি যদি লেখালেখির দিকে আসতে চাই, তাহলে আমার আজকে ভিডিওর একেবারে শুরুর দিকে যে বলেছিলাম, লাইভের শুরুর দিকে, যে সোর্সের দিকগুলো, সুতরাং প্রচুর বই পড়া, প্রচুর সোর্সের সাথে পরিচিত হওয়া, তারপরে প্রচুর পড়ার অভ্যাসগুলো বাড়ানো, এই যে বিষয়গুলো আমি যদি একটা একটা করে ধাপে ধাপে করে থাকি, তাহলে আমার মনে হয় যে আমি আস্তে আস্তে একটা স্ট্রং জোন ক্রিয়েট করতে পারবো। অবশ্যই এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। যেমন এখানে আব্দুল্লাহ হয়তো কিছু ইনপুট দিতে পারে। আব্দুল্লাহ, স্ট্রং জোনের ক্ষেত্রে তোমার কি মন্তব্য? আমি তো মনে করি স্ট্রং জোনের জন্য ওই ইন্টারেস্ট যেটা আছে, আমি যেমন হিস্ট্রি বললাম বা সায়েন্স বললাম, টেক রিভিউ বললাম, সেই জিনিসগুলো সম্পর্কে ইন টাচে থাকা, অলওয়েজ ইন টাচে থাকা। আর আরেকটা বিষয় হচ্ছে যে লেখার মধ্যে থাকতে হবে অলওয়েজ। যেমন আমি লেখার মধ্যে আছি এবং এডিটিং এর মধ্যে আছি। সো যেমন তুমি হয়তোবা সারাক্ষণ বিভিন্ন রাইটার কন্ট্রিবিউটরদের লেখা এডিট করো, এই জন্য তোমার ডিফারেন্ট ইস্যু। আমি যেমন বিভিন্ন বই এর উপর যদি গো থ্রু করছি, মানে বিভিন্ন রাইটারদের নানা বই দেখতেছি মোমেন্টে, সো আমারও বলতে গেলে লেখার মধ্যে আমি আছি। সো এই জিনিসগুলো মানে রিলেভেন্ট সেক্টরে অলওয়েজ মানে ইন টাচে থাকা, এইটা একটা স্ট্রং জোন ক্রিয়েট করার জন্য খুবই জরুরি। এবং যে ইন্টারেস্টটা আমি রাখি লেখার বিষয়ে, সেই রিলেটেড কন্টেন্ট গুলোই আমাকে বেশি বেশি পড়তে হবে, দেখতে হবে, জানতে হবে, এরকম আর কি। এখানে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, দেখলাম তাসফিয়া তাসফিয়া প্রমিত, why why most of the engineers are not that, ওটা না why most of the হ্যাঁ এটা, why most of the engineers are involving themselves in writing. I am an electrical engineer by degree. Okay, that's good. And as far as I know, Untik and Abdullah bhai are also engineers. Untik, কেন? ওই যে কি জানি একটা, কোন একটা ভাইয়া অ্যাডে সাকিব আর দেখেছিলাম। আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ভাইয়ের কাছে জানতে চেয়েছিল রেফারেন্সিং স্টাইল। আপু তোমার আমি হার্ভার্ড এবং আমি দেখছি ওইটা, হ্যাঁ। আমি 3 নাম্বার কোশ্চেনটা আনসার ঠিক আমি বলতে পারবো না, বাট 4 নাম্বার যেটা আর কি, হার্ভার্ড, এপিএ অর এনি আদার, আমি পার্সোনালি এপিএটা ফলো করতাম আর কি। ফর হোয়াট এভার পেপার্স বা থিসিস যাই আমি লিখি না, সেখানে আমি এপিএটাই ফলো করি। এখন এটা তো সবগুলাই তো আসলে আহ, মানে অ্যাকসেপ্টেড, এখানে এটা আসলে কোনো ভালো আর খারাপ বলে তো কিছু নাই, সবগুলোই তো আসলে চলে। যেটাই করি না কেন, একটা রেফারেন্স যদি আমি এপিএ তে করি, ইন দ্যাট কেস আমাকে সবগুলো যা যা ইউজ করি সবগুলো যেন এপিএ তে করি, বা আমার অন্যান্য আর্টিকেল গুলো বা সরি থিসিস বা পেপার যা আছে সবগুলো যেন একই স্টাইলে করি, সেটা হচ্ছে মেনটেন করাটা জরুরি। ইটস নট যে আমি ব্রিটিশে করলে ব্রিটিশে লিখবো, আমেরিকান স্টাইলে করলে আমেরিকান স্টাইলে করবো। মানে ওই যে আছে না যে চিঠি চিঠি লেখার ক্ষেত্রে, অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে আগে আমরা ফলো করতাম, অনেকটা সেরকম আমি যেটাই ফলো করব আমি যেন একই স্টাইল সবসময় ফলো করি, এটা আমি বলতে পারি। আর একটা কথা ছিল হচ্ছে রোডমিটে কখনো আন্ডারগ্রেড স্টুডেন্টদের রিসার্চ আর্টিকেল পাবলিশ করবে কিনা, এটা একটা খুবই ভালো ইন্টারেস্টিং প্রপোজাল। অন্তিক, তুমি চিন্তা করে দেখতে পারো বিষয়টা। আচ্ছা, যদি এরকম সিচুয়েশন সময়ের সাথে তৈরি হয়, তখন অবশ্যই আমরা বিষয়টা বিবেচনা করব। ভালো একটা অ্যাঙ্গেল, ভালো একটা পয়েন্ট থেকে। তবে ওইটা অ্যান্সার দাও, তাসফিয়া প্রমির ওইটা অ্যান্সার দাও, ওই যে ইঞ্জিনিয়ার। আচ্ছা, হ্যাঁ, এটা যেটা বলছিলাম, ওই যে কি জানি একটা ইন্ডিয়ান মনে হয় একটা অ্যাড দেখেছিলাম, কখন, এটা মনে হয় স্কুল লাইফের একেবারে শেষের দিকে, যে আহ, কি জানি আমি, লাভ হোয়াট ইউ ডু, ডু হোয়াট ইউ লাভ। এখন কোনো এক অজানা কারণে লেখালেখিটা খুব ভালো লেগে গিয়েছিল, তো চলে এসেছি। আসলে এর মানে আমি এরকম কোনো স্পেসিফিক উত্তর দিতে পারবো না যেটা দিয়ে আমি অন্যকে ওইভাবে সন্তুষ্ট করতে পারবো, কিন্তু হ্যাঁ, আমি জানি যে আমার এখানে মনের একটা টান আছে। আমি অনেক কিছু জানতে পছন্দ করি, অনেক কিছু জানাতে পছন্দ করি। তো এজন্য আমার কাছে লেখালেখিটাকে মনে হয়েছে বেস্ট অপশন। আর পাশাপাশি এডিটিং যখন আমি করছি, আমার কাছে খুব মানে সহজ একটা উপায় হচ্ছে, মানে কোনো বিষয় আমি যদি জানার ইচ্ছা থাকে, তাহলে এডিটিং এর উপরে আসলে ভালো কিছু বা ভালো অপশন কোনো আমি দেখি না। যেমন রোর বাংলায় অত্যন্ত জনপ্রিয় বেশ কিছু সিরিজের মাঝে একটা হলো খোলাফায়ে রাশিদিন নিয়ে আব্দুল্লাহ ইবনে মাহমুদের একটা সিরিজ আছে, যেখানে কোন এক খলিফাকে নিয়ে আব্দুল্লাহ সম্ভবত একটা লেখা লিখেছিল। সেটা ছিল 4,000 থেকে 5,000 শব্দের একটা লেখা। এই 4-5 হাজার আচ্ছা, শব্দের লেখা লিখতে আব্দুল্লাহ 2-3 দিন খাটা লাগছে, বেশ কয়েকটা বই পড়া লাগছে। তো এখন আমার তো আসলে এত সময়টা আমি পাই নাই আমি ওনাকে নিয়ে এত কিছু জানবো, কিন্তু
আমি এক এক বসায় 4-5 হাজার শব্দে সেই খলিফা নিয়ে কিন্তু আমি সব অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ, এখন যদি আমি বিস্তারিত জানতে চাই তাহলে অবশ্যই আমাকে বই পড়তে হবে, রিসোর্স আর্টিকেল বই এগুলো পড়া লাগবে। কিন্তু ইন এ নাটশেল কিন্তু আমি অনেক কিছু জানতে পারছি। ফলে এই যে জানার যে আগ্রহটা, অনেক কিছু জানার আগ্রহ, সেটা আমাকে লেখালেখির দিকে নিয়ে এসেছে। জানানোর আগ্রহ সেটা আমাকে সম্পাদনার দিকে নিয়ে এসেছে। আমি পার্সোনালি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে মোস্ট অফ দ্য ইঞ্জিনিয়ার্স আর ইনভলভিং দেমসেলভস ইন রাইটিং। এটা কিন্তু সোললি ইন রাইটিং না, মানে এমন না যে শুধুই রাইটিং করে। এটা কখনো আমার জানা মতে বেশিরভাগেরই আসলে এটা একটা প্যাশন থেকেই আসা, নট প্রফেশন। হ্যাঁ, যেমন আমি যেখানে লেখালেখি নিয়ে কথা বলছি তার মানে এই না যে এটা আমার পেশা, মানে অ্যাটলিস্ট নট মেইন পেশা। এটা আমার একটা প্যাশন থেকে আসা। কারণ আমি ব্যক্তিগত জীবনে আই এম ইন আ জব, এবং আমি সেটা নট রিলেটেড টু রাইটিং এট অল। সো যেই এক্সট্রা টাইমটুকু থাকে আমরা সেটা দেই হচ্ছে এই রাইটিং এর পেছনে। আম, যা যেই ইন্টারেস্ট, যেই বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে সেই জিনিসগুলো নিয়ে লিখি আর কি। আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি, শুধুমাত্র এমন না যে আমাদের দেশে এই অবস্থা। আমি মনে করি যে যেমন পাশের দেশে ইন্ডিয়াতেও কিন্তু চেতন ভগত ইজ ভেরি পপুলার দেয়ার, এবং সেও কিন্তু ইঞ্জিনিয়ার, আইআইটি রাইট, আইআইটি থেকে মনে হয় পাশ করে ইঞ্জিনিয়ার, এন্ড তারপরেও সম্ভবত আবার এমবিও করা আছে, ওইটাও আইআইএম থেকে সম্ভবত। দ্যাটস বেসিক্যালি টু মোস্ট রেপুটেড ইনস্টিটিউশনস আর কি, ওই দুটা থেকেই করা। কিন্তু তার মানে এই না যে সে ইঞ্জিনিয়ারিং এই মোমেন্টে আছে, আমি জানি না আছে কিনা, বাট তার মোস্টলি পপুলার, সে মোস্টলি পপুলার রাইটার হিসেবে, তাই না? যেমন আমি আমি এই যে অন্তিক হচ্ছে ইলেকট্রিক্যাল থেকে পাশ করলো, বুয়েট থেকে। আমি বুয়েট থেকে পাশ করলাম ইলেকট্রিক্যালি। তারপরে এমন না যে শুধু ইলেকট্রিক্যাল দেখেই, আরো অন্যান্য সাবজেক্টও হতে পারে। তারপরে তারপরে আমিও এমবিএ করলাম আইবিএ থেকে। এখন আছে অন্য সেক্টরে, বাট স্টিল আই এম গোয়িং অন রাইটিং এটসেট্রা। সো এটা আসলে প্যাশনের জন্য, এমন না যে শুধু ইঞ্জিনিয়ার। আমি ইভেন ডক্টরও চিনি যারা কিনা অ্যাকচুয়ালি লেখালেখি করছে। আমি এমন একজন ডক্টরের সাথে রিসেন্টলি কথা বললাম যার অনেকগুলো বই বের হয়ে গেছে এবং নট রিলেটেড টু মেডিকেল লাইন। সো সবই আসলে প্যাশন থেকে আসে। এমন না, যদি কেউ বলে থাকে যে না আমি টাইম পাই না এই জন্য করতে পারি না এই সেই, দ্যাটস নট অ্যাকচুয়ালি প্রপার এক্সকিউজ। যদি কেউ চায়, ইচ্ছা থাকলে আসলে উপায় হয়। এটা আসলে যদি কেউ বলে তার আসলে ইচ্ছা নাই, হয়তো বা এটা হতে পারে, আই থিংক। আচ্ছা, ভাইয়া একটা তারপরে কি কোয়েশ্চেন। আছে? প্লিজ। ভাইয়া, কন্টেন্ট রাইটিং কে আমরা যদি প্রফেশন হিসেবে নিতে চাই সেক্ষেত্রে আমাদের কিছু অ্যাডভাইস। ওই যে অন্তিক হচ্ছে প্রফেশন হিসেবে নিয়েছে। আচ্ছা, পুরো অংশ জুড়েই তো আজকে পুরো, মানে এখন পর্যন্ত যতগুলো কথা হলো সবগুলো জুড়েই তো আসলে প্রচুর অ্যাডভাইস দিলাম। এগুলোই যদি ঠিক মতো ইমপ্লিমেন্ট করা হয়, আলটিমেটলি আব্দুল্লাহ যেটা বলছিল যে আসলে শুধু প্রফেশন যদি কোনো একটা কিছু হয় তাহলে সেখানে যতটা ডেভেলপমেন্ট সম্ভব, এটাকে পাশাপাশি যদি এর সাথে প্যাশন নামক সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টটা থাকে তাহলে অনেক কিছুই সম্ভব। এটাকে, লেখালেখিটাকে প্যাশন হিসেবে নিয়ে তারপরে আজকে আমরা যে আমাদের স্বল্প অভিজ্ঞতা থেকে যতটুকু শেয়ার করেছি, এটা থেকে যদি এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আসলে অনেক কিছুই সম্ভব, আমরা বিশ্বাস করি। এখানে একজনের প্রশ্ন ছিল দেখলাম, ওই যে লেখার সোর্স গুলো একদম শেষে দেওয়া ভালো নাকি লেখার মাঝখানে দিয়ে দেওয়া ভালো? এটা না অনেক ক্ষেত্রে যেমন আছে যে অমুক পত্রিকায় আসলে এই কথাটা বলা হয়েছিল, অমুক সাক্ষাৎকারে, এই জিনিসগুলো কখনো কখনো ক্ষেত্রে সাপোজ এক্স ওয়াই জেড বলেন, হ্যাঁ, যদি অনলাইনে লিখি আর্টিকেল, তাহলে সেক্ষেত্রে এক্স ওয়াই জেড বলেনের ক্ষেত্রে ওই বলেনটাকে আমি হাইপার লিঙ্ক করে ওই পত্রিকার দিতে পারি। এটা একটা একটা মেথড হতে পারে। আবার আমি বলতে পারি যে সাপোজ যুগান্তর পত্রিকায় যুগান্তরের অমুক দিনের রিপোর্টে বা অমুক তারিখের রিপোর্টে এক্স ওয়াই জেড বলেন, সেখানে আমরা যুগান্তরকে হাইপারলিংক করতে পারি, অথবা অ্যাকচুয়ালি নাও করতে পারি, যে যুগান্তরকে আমরা অলরেডি মেনশন করে দিলাম রেফারেন্স হিসেবে। এটা একটা গেল। আর একটা বিষয় হচ্ছে, যখন আমি একটা ইতিহাস ভিত্তিক আর্টিকেল লিখবো, সেক্ষেত্রে বইতে যেটা হয় যে আমি যেই পাতায় আছি সেই পাতায় আমি একটা তথ্য দেওয়ার পরে সেখানে আমি ফুটার ইউজ করতে পারি, নিচে ফুটার হিসেবে দিতে পারি। এটা একটা ওয়ে হয় বইয়ের ক্ষেত্রে। কিন্তু আসলে ডিজিটাল কন্টেন্টের ক্ষেত্রে যেহেতু পেজ বলে কিছু নাই, সো আমি ফুটার হিসেবে ইমিডিয়েটলি দিতে পারি না। উইকিপিডিয়াতে একটা সিস্টেম ইউজ করা হয়, এটা ক্লিক করলে তুমি একদম এন্ডে চলে যাচ্ছ যেখানে অ্যাকচুয়ালি রেফারেন্স সবগুলো আছে। সেটা একটা সিস্টেম হতে পারে। অথবা আমি যেটা ইউজ করি, আমি
চেষ্টা করি যেন এরকম করে লাস্টে এক গাদা রেফারেন্স না দিয়ে, বরং আমি কোন ক্ষেত্রে মানে যখন একটা তথ্য নিয়ে আসলাম তখনই আমি ইন প্যারাগ্রাফ ইন লাইন বলে দেওয়ার চেষ্টা করি যে এই তথ্যটা আসলে আমরা অমুক গ্রন্থ থেকে পাই, বা তমুক লেখকের লেখনী থেকে পাই। এই কথাটা বলে দিলে সাথে সাথে আর মানুষকে কষ্ট করে পৃষ্ঠা উল্টায় অথবা একদম লাস্টে গিয়ে খুঁজে বের করে অথবা হাইপারলিংক চেক করে এই জিনিসটা আসলে করা লাগে না। আমি মনে করি এটা পাঠকের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ইজি হয় আমার মতে। সো আচ্ছা, আশা করি এটা অ্যান্সারটা হয়ে গেল। অন্তিকে কোনো কিছু বলার আছে এই বিষয়ে? না, তুমি যা বলেছো এখানে একটুকুই থাকুক, আরো অনেক প্রশ্ন আছে দেখা যায়। সাবরিনা মাহিরা, বুক রিভিউ লেখা নিয়ে কিছু বলেন প্লিজ। নাম্বার ওয়ান, যেহেতু আজকে রোড বাংলার পক্ষ থেকে আমরা কথা বলছি, এক নাম্বার পরামর্শ থাকবে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত বই রিভিউ গুলো, যেটা বই ও সিনেমা ক্যাটাগরিতে আছে সেটা পড়ার জন্য, সেখানে বুঝতে পারবেন। আর পাশাপাশি যেটা হচ্ছে, আমরা অনেক বুক রিভিউ দেখে থাকি যেখানে উনি চেষ্টা করছেন যে, মানে যিনি লিখেছেন, নট বইটা, যিনি লিখছেন কন্টেন্টটা, তিনি জাস্ট বইয়ের কিছু কাহিনী একটার পর একটা তুলে ধরে লেখাটাকে শেষ করে দিচ্ছেন। তো এমন ভাবে না দিয়ে বরঞ্চ বইয়ের কাহিনী কিছুটা তুলে ধরলাম আমি, ঠিক আছে, জায়গা মতো কিছু কিছু তুলে ধরলাম, কিংবা আহ কিছু চরিত্র, গুরুত্বপূর্ণ কিছু চরিত্রের যদি একটু বিশ্লেষণে যাই, যেমনটা আমরা স্কুল লেভেলে কিংবা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা যেটা করতাম, যে চরিত্র বিশ্লেষণ করা, কিছু কিছু জায়গায় কিছু চরিত্র বিশ্লেষণ করা, কিছু ঘটনা তুলে ধরা, যে ঘটনাগুলো বইয়ের কাহিনীর ক্ষেত্রে মোর ঘটনা, মানে মোর পরিবর্তনকারী ঘটনা বলা যায়, এগুলো, এটা আমি ইট হ্যাজ টু বি স্পয়লার ফ্রি। অবশ্যই স্পয়লার ফ্রি, তো অবশ্যই। আর পাশাপাশি যেটা হচ্ছে যে আহ সমালোচনার যে বিষয়টা, বুক রিভিউ, এটাকে আমি আরেকভাবে বলতে পারি যে গ্রন্থ সমালোচনা। সমালোচনাটা এমন ভাবে করতে হবে যাতে সেটা গঠনমূলক সমালোচনা হয়, ধ্বংসাত্মক সমালোচনা না হয়। কারণ আমি জানি না যে আজকে আমি যদি একটা বইয়ের একটা ধ্বংসাত্মক সমালোচনা করি, নিজের অজান্তেই আমি হয়তো একজন সম্ভাবনাময় লেখকের যাত্রাটা বন্ধ করে দিচ্ছি। সো আমার যদি মনে হয় যে আমি কোনো বইয়ের সমালোচনা করব, কোনো বুক রিভিউ করব, আমি অবশ্যই করি, কিন্তু পরামর্শ দিই সবাইকে যে এটা গঠনমূলক সমালোচনা হোক। তাতে যদি এমনও হয় যে না, ওই লেখক হয়তো ওই বইয়ে 8-10টা ভুল করেছেন, আমি সেটাকে বলবো যে না, আপনি এটাকে লেখেন, ভুল হিসেবে না লেখে সেটাকে আপনি লিখেন উন্নতির সুযোগ ছিল, কিংবা এইভাবে লেখেন। শব্দের পরিবর্তন একটা ইমপ্রেশন পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে। তো সেভাবে করে যদি লেখাগুলো এগিয়ে নেওয়া যায়, তাহলে বুক রিভিউ হিসেবে আশা করি সুন্দর হতে পারবে। ফাতিন ইশরাকের একটা প্রশ্ন আছে যে, ভাইয়া ফটো এসে সম্পর্কে যদি বলতেন এবং সাধারণ রোড বাংলার আর্টিকেল থেকে এর ভিন্নতা। ফটো এসে রোড বাংলায় এখন পর্যন্ত অনেকগুলোই প্রকাশিত হয়েছে, আমি নিজেও বেশ কিছু লিখেছি। তো ফটো এসের কথা যদি আমি স্পেসিফিক্যালি বলি, সেটা এমন ভাবে আমরা ডেভেলপের চেষ্টা করে থাকি রোড বাংলায়, যে আমরা মিনিমাম বলে থাকি একটা আর্টিকেলে 900 শব্দ থাকা লাগবে। এখন সেটা যখন ফটো এসের ক্ষেত্রে হচ্ছে, একটা ছবি দিয়ে সেই ছবির পেছনের যে গল্পটা, আজকে ধরা যাক আব্দুল্লাহ গালের মানে মুখ দিয়ে এভাবে বসে আছে, ঠিক আছে, এখন এটাই যদি কোনো একটা ফটো এসের অংশ হয়, তাহলে আমি বলবো যে ঠিক আছে, ফটো এসেতে আব্দুল্লাহর এই অংশটুকুর স্ক্রিনশটটুকু নিয়ে এরপরে আমি এখানে ছবির পেছনের গল্প হিসেবে এখানে আমি সাধারণত ফটো ক্যাপশন যদি 1 লাইন হয়, ওখানে আমার লিখতে হবে 3-4 লাইন। গালে হাত দিয়ে মুখে এখানে হাত দিয়ে বসে আছেন আব্দুল্লাহ, কিন্তু কেন? কারণ তিনি একটি লাইভ সেশনে ছিলেন ইকন ইনসাইডারের পক্ষ থেকে, যেখানে তিনি আলাপ করছিলেন কন্টেন্ট রাইটিং নিয়ে। সেখানে পাশাপাশি আরো অংশ নিয়েছিলেন মুহাইমিনুল ইসলাম অন্তিক, এবং উপস্থাপক হিসেবে ছিলেন জারিন আনিকা এবং নওশিন অদ্রি। সো এইভাবে যেটা, যে ছবির পাশাপাশি ছবির যে গল্প, সেটাকে সংক্ষেপে 3 থেকে 4 লাইনে ফুটিয়ে তোলা, এভাবে করে আমি যদি চাই যে এটা আমি কতটুকু বড় করব। রোড বাংলার ক্ষেত্রে আমি বলছি দেখে বললাম যে 900 শব্দ। এখন এটা অন্য কোনো প্ল্যাটফর্ম বা রাইটারের যদি নিজের ওয়েবসাইট, নিজের কোনো কিছু হয়, তাহলে উনি ওখানে কিভাবে দাঁড়া করাবেন এটা ওনার উপর ডিপেন্ড করছে। কিন্তু নামের মাঝে কিন্তু বিষয়টা আছে, ফটো এসে আমি কতগুলো ছবি নিলে আমার মনের ভাবটা বা আর্টিকেলটা দাঁড়াচ্ছে, যেখানে আসলে ছবি প্রাধান্য পাচ্ছে, সেটা আমার নিজের ডিসাইড করতে হবে, এবং সবচেয়ে উপযুক্ত ছবিগুলো আমার বেছে নিতে হবে। মুশফিকুর রহমান জানতে চেয়েছেন, কোন প্রয়োজনে কি ভাইয়াদের মেসেজ করতে পারবো, সেক্ষেত্রে ইমেইল বা ফেসবুক লিংক। আপনার কাছে অনুরোধ রইল, এখানে
আমাদের যে নামটা আছে ভিডিওতে আপনি দেখতে পাবেন আমার নাম এবং আব্দুল ইবনে মাহমুদের নামের যে ইংলিশ স্পেলিংটা আছে এই নাম দিয়ে আপনি ফেসবুকে সার্চ করলে আমাদের খুঁজে পাবেন, সেখান থেকে আপনি আমাদের নক করতে পারবেন যে কোনো সময়। তাসফিয়া হক প্রশ্ন করেছেন, কোনো একটা বিষয়ে লেখার জন্য ধারণা পোক্ত করার উদ্দেশ্যে যদি এই ফিল্ডের বিভিন্ন আর্টিকেল বা ভিডিও স্টাডির পর একটা স্পেসিফিক টপিকে লেখা হয়, সেক্ষেত্রে ব্লগে বা অন্য কোথাও পাবলিশ করার জন্য রেফারেন্স ইউজ করা কি বাধ্যতামূলক? অবশ্যই। রেফারেন্স ইউজ অবশ্যই করতে হবে, কারণ রিডার হিসেবে আমি যখন একটা কিছু পড়ছি, আপনি আজকে বললেন যে অমুক দিনে অমুক একটা ঘটনা সংঘটিত হয়েছিল, তো আমি কেন আপনার কথা বিশ্বাস করব? সবচেয়ে বড় কথা এটা, আপনি যে লেভেলেই হন না কেন, আপনি যদি আপনার রিডারদের কাছে নিজের একটা সার্টেন লেভেল রাখতে চান, নিজের অথেন্টিসিটি বজায় রাখতে চান, তাহলে রেফারেন্স ইউজের কোনো বিকল্প নেই। রেফারেন্স সর্বদাই ইউজ করার চেষ্টা করুন। আপনি যদি ইউজ না করেন তাহলে হয়তো হ্যাঁ আপনি মানে এখানে প্ল্যাটফর্ম ভেদে হয়তো এক এক প্ল্যাটফর্ম, অনেক প্ল্যাটফর্মে দেখি যে রেফারেন্স ছাড়াই পাবলিশ করে, কিছু প্ল্যাটফর্ম এরকম দেখেছি। বাট আপনার নিজের স্বার্থেই, আপনার নিজের কন্টেন্ট রাইটিং এর ক্যারিয়ারকে আরো উপরে তোলার জন্যই আপনার রেফারেন্স গুলো ইউজ করা উচিত। ইব্রাহিম খলিল অমিত প্রশ্ন করেছে, বইয়ের রিভিউ লেখার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? এটা অলরেডি আলাপ করা হয়েছে অমিত ভাই। আমি এখানে একটা জিনিস বলি, রিভিউ ক্ষেত্রে আমি যে ফরম্যাটটা নর্মালি ইউজ করি, আমি 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 আমার ফরম্যাটটা বলি, তাহলে একটা ফরম্যাট দাঁড়ায় যাবে। সেটা হচ্ছে স্টার্টিং এই যেন মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, ওই জানি এটা বললাম দৃশ্যকল্প, সেটা অন্য ইতিহাসের ক্ষেত্রে বলি, কিন্তু বইয়ের ক্ষেত্রে যেটা আমি করি সেটা হচ্ছে যে একটা এক্সাপ্ট, একটা নির্দিষ্ট লাইন অথবা একটা ছোট প্যারাগ্রাফ অথবা এমন কোনো একটা অংশ, বইয়ের চৌম্বক অংশ যেটাকে বলবো, বা চৌম্বক ডায়ালগ যেটাকে বলবো, সেটা আমি স্টার্টিং এ দিয়ে দিই আর কি। সো দ্যাট ওইটা পড়ার মাত্রই পাঠক যে এখন রিভিউটা পড়ছে সে যেন একটু অ্যাট্রাক্টেড ফিল করে, আচ্ছা ভালো তো লাইনটা বা ভালো এই প্যারাগ্রাফটা, তারপরে আগাই। সো এরপরে এতটুকু বলার পরে আমি বলতে পারবো যে মানে এরপরে আমি বলবো যে এটা আসলে অমুক বই থেকে আমরা পড়ার সময় এরকম একটা পেয়েছিলাম, ভালো লাগলো তাই দিলাম, ঠিক আছে। এরপরে আমি আহ, কখনোই যেন পুরো কাহিনীটা বলে না ফেলি, সেটা দিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করতে হবে, হ্যাঁ ক্যারেক্টার ডেভেলপমেন্ট ছিল কি ছিল না, স্টোরি ডেভেলপমেন্ট ছিল কি ছিল না, ভুল ত্রুটি ছিল কি ছিল না, বা বইয়ের মধ্যে বানান ভুল অনেক ক্ষেত্রে আসলে এটা আসলে লেখকের, আমি বলবো না যে ভুল, অনেক ক্ষেত্রে সেটা সম্পাদক কিংবা প্রুফ রিডার বা যে ছিল তার ভুল হতে পারে। সো আমি এটাকে বইয়ের প্রবলেম হিসেবে চিহ্নিত করতে চাই না। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আম, অনেকে এই জিনিসগুলোকে বইয়ের একটা মানের সাথে, বই বলতে মানে লেখার মানের সাথে গুলিয়ে ফেলে। এই বিষয়টা আসলে খুবই বড় রকমের প্রবলেম আমি বলবো। যেমন আমি একটা উদাহরণ হিসেবে টানতে পারি, যে এটা বইয়ের উদাহরণ না, বইয়ের রিভিউ না বরং মুভি রিভিউর ক্ষেত্রে। কয়েকদিন আগে যে নডরাই নাম যে সিনেমাটা বের হয়েছিল সিনেপ্লেক্সের, আহ so সেখানে একটা রিভিউ আমি পড়ছিলাম আহ, অন্য কোনো এক জায়গায়, তো সেখানে একটা জায়গায় রিভিউতে বলা হচ্ছে যে স্ক্রিনের একটা পোর্শনে একটা লাল বাতি জ্বলছিল। হ্যাঁ, সো যেটা নাকি দর্শকদের খুবই প্যারার কারণ ছিল। সো এই জিনিসটা কোনো মতে আসলে রিভিউ এর অংশ হতে পারে না। যে আমি একটা সিনেমা দেখতে আসলাম, সিনেমাতে এসে আমি সিনেমা হলের প্রবলেম বললাম, সেটা আসলে কোনো মতেই সিনেমা রিভিউর অংশ হতে পারে না। সো অনেকটা এরকম একই ক্ষেত্রে এই বইয়ের ক্ষেত্রে এই কথাটা বলা যায়, যে আমি একটা বই পড়লাম, বইয়ের বানানের কথা আমি বললাম, আবার এটাও বলতে পারলাম যে হ্যাঁ বইয়ের কাভারে এই প্রবলেম ছিল, বইটা আসলে চিড়ে যাচ্ছিল। আছে কিছু কিছু জায়গায় যে বইয়ের সমালোচনা করতে গিয়ে এটাও বলা হচ্ছে যে হ্যাঁ বইয়ের পেজ খুলে যাচ্ছিল, আঠা ঠিক হয় নাই, বাইন্ডিং ঠিক হয় নাই, এই হয় নাই সে হয় নাই। এই জিনিসগুলো যেন বইয়ের ইয়েতে না আসে, দ্যাটস আ বিট অফ এ প্রবলেম। হ্যাঁ, এখন যেটা না নিয়ে আমরা কথা বলতে হবে সেটা ন্যারেটিভ, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, স্টোরি ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো নিয়ে বলা যায়। হ্যাঁ টুইস্ট ছিল কি ছিল না, বা পাঠককে ধরে রাখতে পারলো কি পারলো না, এই জিনিসগুলো নিয়ে কথা বলা যায়। তারপরে আলটিমেটলি আমরা এটা বলতে পারি যে হ্যাঁ 5-এর মধ্যে আমি এত দিব, 10-এর মধ্যে এত দিব। এইভাবে বললে মানুষ একটা আন্দাজ করতে পারে, মানে এটা কি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস যেটাকে বলবো, সেটা দেখলে বুঝবো আচ্ছা ঠিক আছে ও 10-এর মধ্যে 8 দিল, তার মানে বইটা হ্যাঁ পড়া যায়, ভালো না, খারাপ হবে না, এরকম কিছু একটা। সো আই থিঙ্ক দ্যাটস ফ্রম মি আর কি অ্যাবাউট বুক রিভিউ। ভাই আর্টিকেলের বাণিজ্যিকরণের ব্যাপারে কিছু বলুন প্লিজ, যাতে সহজে মানুষের আকর্ষণ নেওয়া যেতে পারে এবং বাণিজ্যিকরণের দিকে এগোনো যায়। স্পন্সর আর্টিকেলস, অন্তিক। আহ
আমি যদি একটা প্ল্যাটফর্ম চালাই, সেখানে আমি যদি অথেন্টিক আর্টিকেল রেগুলার পাবলিশ করি এবং ভালো মানের কন্টেন্ট কিভাবে ডেভেলপ করতে হবে সেটা নিয়ে আজকে এতক্ষণ ধরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক কথাই বলেছি। সেভাবে যদি আমি আমার প্ল্যাটফর্মটাকে সাজাতে পারি এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স সেটা আমি নিশ্চিত করতে পারি রেগুলারলি। আর পাশাপাশি আমি যদি আমার প্ল্যাটফর্মে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে কোনো ধর্ম বর্ণ গোষ্ঠীর মানুষকে হেয় করে কোনো লেখা প্রকাশ না করি, কিংবা আমি যদি বলি যে বিতর্কিত কিংবা অশালীন কোনো ছবি প্রকাশ থেকে বিরত থাকি, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমার প্ল্যাটফর্মের একটা সার্টেন লেভেল নিশ্চিত করছে। এবং সার্টেন লেভেল যখন আমার নিশ্চিত হয়, তখন কিন্তু আমার বিভিন্ন দিকে অ্যাপ্রোচের জন্য যে অপরচুনিটিটা, সেটা কিন্তু আমার বেড়ে যায়। অর্থাৎ আমার একদিকে লাগছে কোয়ালিটি কন্টেন্ট টিম, কন্টেন্ট রাইটার টিম, আরেকদিকে আমার লাগছে প্ল্যাটফর্মের একটা সার্টেন স্ট্যান্ডার্ড নিশ্চিত করা। এই স্ট্যান্ডার্ড গুলো যদি আমার নিশ্চিত হয়, তাহলেও কিন্তু আমি বলতে পারবো যে না, নাম্বার ওয়ান, বিভিন্ন জায়গা থেকে যারা আমার সাথে কাজ করতে আগ্রহী হবে, রোড বাংলার ক্ষেত্রে যেমনটা হয়েছে, আমরা ভালো জিনিস ডেভেলপ করছিলাম দেখে বিভিন্ন সময় দেখা গেছে আমাদেরকেই বিভিন্ন জায়গা থেকে খুঁজে নেওয়া হয়েছে, কিংবা অনেক সময় আমরা যখন বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করেছি, আমরা যখন তাদের কাছে দেখিয়েছি যে দেখুন আমরা এই লেভেলের কোয়ালিটি কন্টেন্ট প্রডিউস করছি, এবং আমরা যদি আপনার জন্য এরকম একটা কন্টেন্ট তৈরি করতে পারি, তাহলে আমরা এত সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবো। এবং সেক্ষেত্রে আমরা যাদের কাছে পৌঁছাবো, অন্তত আশা করতে পারেন যে তারা সবাই নলেজেবল পারসন হবে, তারা লজিক্যাল থিঙ্কিং জানে এবং তারা একটা ভালো লেভেলের চিন্তা ভাবনা করতে পারে। সুতরাং আমার একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি চিন্তা করি, এভাবে ওভারঅল একটা জিনিস সাজানোর মাধ্যমেই আমি আমার প্ল্যাটফর্মের যে স্পন্সরড যে বিষয়টা, এটা নিয়ে আগাতে পারি। এখানে মনে হয় আব্দুল্লাহও কিছু ইনপুট দিতে এখানে পারে একটা বিষয় এই আছে, সেটা সংক্রান্ত। হচ্ছে যে আমি বলি এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে আমি একটু আগে বললাম যে এখানে যারা লিখেন বেশিরভাগ রাইটারদের আর কি, রেগুলার যারা রাইটার তারা কিন্তু পেইড আর কি রাইটার। সো এই যে তারা লেখালেখি করছে এবং তাদেরকে একটা পেমেন্ট দেওয়া হচ্ছে, তো এই টাকাটা আসবে কোত্থেকে, তাই না? হ্যাঁ, অবশ্যই বইয়ের আর্টিকেল গুলোর মাঝখানে মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে, গুগল অ্যাড আছে, সেগুলো থেকে একটা ভিউয়ের থেকে টাকা আসে, বাট সেটা খুব কমই আসে আই থিঙ্ক। কিন্তু মেইন যে টাকাটা আসে যে কোনো একটা প্ল্যাটফর্ম চালানোর জন্য যে অর্থটা প্রয়োজন, সেটা আসলে আসে হচ্ছে গিয়ে স্পন্সর থেকে। তো এই স্পন্সর্ড আর্টিকেল, অর্থাৎ যেটাকে এখানে প্রশ্নে বাণিজ্যিকরণ বলা হলো আর কি, সেই জিনিসটা আসবে কখন, যখন কিনা আমি সেই ক্রেডিবিলিটিটা অর্জন করতে পারলাম যে হ্যাঁ আমি একটা XYZ পণ্য, সাপোজ একটা টিস্যু নিয়ে আমি একটা বিজ্ঞাপন করব, সরি আর্টিকেল করব। সো ওই আর্টিকেলটাতে আমি টিস্যু নিয়ে কথাবার্তা বললাম, টিস্যু কিভাবে বানানো হয়, টিস্যু কোত্থেকে আসলো না আসলো, এবং এরপরে যদি আমি কনভিন্সড হই, যেহেতু আমরা ক্রেডিবল প্ল্যাটফর্ম, যদি আমরা কনভিন্সড হই যে ওই জিনিসটা আসলে একটা ভালো, এই কন্টেন্টটা ভালো, এই টিস্যুটা ভালো, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ এই টিস্যুটা ভালো। সাপোজ উদাহরণ হিসেবে আমরা সাইট করলাম, টিস্যু নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে উদাহরণ হিসেবে বললাম যে XYZ কোম্পানির টিস্যুটা ভালো। সো তখন যেহেতু এতদিন ধরে আমাদের লেখা রেফারেন্স আদার থিংস এর জন্য পাঠকরা বেশ ট্রাস্ট করে এবং ক্রেডিবিলিটি আছে, সুতরাং ওই কোম্পানি বেনিফিটেড হচ্ছে কিভাবে, যে হ্যাঁ আমরা বলেছি যে এই পণ্যটা ভালো। সো তার বিনিময়ে তারা বাণিজ্যিকীকরণ করবে, মানে অর্থাৎ আমাদেরকে পেমেন্ট করবে একটা কিছু। কারণ কি, আমরা হচ্ছে এখানে এতগুলো মানুষকে জানালাম, প্রথম কথা টিস্যু বিষয়ে জানালাম, দ্বিতীয় কথা হচ্ছে কি তাদের পণ্য সম্পর্কে জানলাম, এবং তৃতীয়ত এই জিনিসটা লেখা হয়েছে, যে একজন লিখেছে তাকে পেমেন্ট করতে হচ্ছে, প্লাস প্রফিট। সো এই জিনিসগুলো কম্বাইন করে একটা অ্যামাউন্ট অফ মানি দেওয়া হয়। এরকম করে বিভিন্ন কন্টেন্ট, বাণিজ্যিকরণ কন্টেন্ট ব্যবহার করে আমরা রোড প্ল্যাটফর্ম যেটা করে সেটা হচ্ছে যে এই টাকাটা দিয়ে রাইটারদেরকে পেমেন্ট করে, বা যারা জড়িত আছে তাদের পেমেন্ট করে। সো যে কোনো লেখা বাণিজ্যিকরণের জন্য এই ক্রেডিবিলিটিটা অর্জন করা খুবই জরুরি। এবং মানে যেই কোম্পানিগুলো অ্যাকচুয়ালি এই কাজটা করতে যাবে, রোডের প্ল্যাটফর্মে আসতে যাবে, তাদেরও এতটুকু জানা লাগবে যে আচ্ছা কোন প্ল্যাটফর্মটার মধ্যে দিলে আমি যদি যে কোনো প্ল্যাটফর্মকে টাকার বিনিময়ে দিলে হয়তো লেখা পাবলিশ করে ফেলবে,
কিন্তু সবাই কিন্তু যে লেখাটা পাবলিশ করতে বলা হচ্ছে হুবহু সেটা পাবলিশ করলে রোর কখনো এই জিনিসটা করবে না, কারণ এই ক্রেডিবিলিটি ধরে রাখার জন্য লেখাকে কিছুটা পরিবর্তন আনতেই হয়। সো ওই যে পরিবর্তনটুকু আনতে হয়, সেই ক্রেডিবিলিটির জায়গা থেকেই রোর হচ্ছে একটু ডিফারেন্ট, এই আর কি। আচ্ছা, তারপর রোর বাংলা থেকে সিরিজ লেখা যাবে, যেমন বাংলাদেশ সৃষ্টির পর থেকে সবগুলো রাষ্ট্রপ্রধান নিয়ে যদি সিরিজ আকারে লিখতে চাই লেখা যাবে, অবশ্যই বিশ্বাসযোগ্য সূত্র থেকে। অন্তিক? ব্র্যাকেটে দেয়া আছে সুন্দর কথা যে অবশ্যই বিশ্বাসযোগ্য সূত্র থেকে। এখানে আসলে বিশ্বাসযোগ্য শব্দটা আসবে না, এখানে আসবে নির্ভরযোগ্য সূত্র থেকে। যদি লেখনী ভালো হয় এবং কোন রকম বায়াসনেস না থাকে, কারণ রোর বাংলায় আমরা সর্বোচ্চ চেষ্টা করি আনবায়াসড অবস্থার সকল লেখা প্রকাশের। সুতরাং আনবায়াসড যদি হয়, লেখার মান ভালো হয়, তাহলে ইনশাল্লাহ লেখাটা প্রকাশ করা যাবে। এবং সেটা আরাফাত যদি সিয়াম সিরিজ আকারে আর হবে। আনজুম আজাদির কমেন্ট, হ্যাঁ, এটা কি অ্যান্সার দেওয়া হয়েছে? কোনটা? না, আরাফাত সিয়াম বা আঞ্জুম আজাদি দেয়া হয়নি। এটা অ্যান্সার দিয়ে দাও। স্পোর্টস পার্সনদের নিয়ে যদি লিখতে যায়, তাহলে কি তাদের ব্যক্তিগত জীবনের উপর গুরুত্ব দেওয়া বেটার, না তাদের প্রফেশনাল লাইফের উপর গুরুত্ব দেওয়া বেটার? শুরু থেকে এই টাইপের বিভিন্ন কথা বলা হয়েছে যে আমি যা নিয়ে লিখতে চাচ্ছি, এখন যদি আমার লেখার টপিকটা এমন হয় তাদের প্রফেশনাল লাইফ সেখানে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আমার সেটা। আবার যদি মনে হয় যে তার ব্যক্তিগত লাইফের সাথে বেশি রিলেটেড, এটা আসলে পুরোপুরি আমার টপিকের উপর ডিপেন্ড করছে। আবার যদি এমন হয় যে তার জীবনী আমি লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে তিনি যে কার্যক্রমের মাধ্যমে বেশি পরিচিত, তিনি অবশ্যই তার ব্যক্তিগত জীবনের মাধ্যমে বেশি পরিচিত না, তিনি অবশ্যই তার খেলাধুলার মাধ্যমে বেশি পরিচিত। সেক্ষেত্রে একজন স্পোর্টস পার্সনের জীবনী লেখার ক্ষেত্রে হ্যাঁ, ব্যক্তিগত জীবনের কিছু কথা তো আসবেই, পাশাপাশি একটা বড় অংশ জুড়ে ফোকাস করতে হবে তার খেলাধুলার দিকে, মূল নজরটা দিতে হবে খেলাধুলার দিকে, পাশে তার ব্যক্তিগত জীবনটা থাকতে পারে। এটা থাকা উচিত, কিছুটা তো থাকা উচিতই, পুরোটা টপিকের উপর ডিপেন্ড করছে। আঞ্জুম আজাদি ভাইয়া, ভালো লিখলেও কাজ তেমন পাচ্ছি না, কিছু টিপস দিলে ভালো হতো, আমি একদম বিগিনার, এসব আমাকে হতাশ করে। আব্দুল্লাহ, তুমি বলবা? এটা বিষয়ে কি বলবো আমি, এটা তো খুবই স্যাড একটা বিষয়, মানে এখন করোনা টাইম, সেটা একটা এমনিতেই বিষয়, কিন্তু অন্য সময়ে অবশ্য কাজ পাওয়া উচিত আই থিঙ্ক। সময়ে আচ্ছা, আমি এটাকে ইন জেনারেল টাইমের হিসেবে উত্তর দেই। সেটা হচ্ছে যে সাধারণত রোর বাংলাতে আমরা যখন আগে বিভিন্ন সময় লেখক নিয়েছি, এখন আপাতত নতুন লেখক নেওয়া হচ্ছে না, তো যে কোনো প্ল্যাটফর্ম যখন নতুন লেখক নিতে চায়, তারা কিন্তু আহ, কাজের স্যাম্পল দেখতে চায়। এখন কাজের স্যাম্পল দেখার জন্য শুরুতে যদি আমি মনে করি যে এক লাফে আমি 10টা সিঁড়ি উঠে যাব, তাহলে কিন্তু আমি আসলে পা ভেঙে নিচে পড়ে থাকবো। সুতরাং শুরুতে আহ, খুব পরিচিত ওয়েবসাইট বা খুব পরিচিত প্ল্যাটফর্মের সাথে কাজ করার চিন্তার থেকে বরং ছোট ছোট করে টি-20 ম্যাচ খেলা উচিত, যেখান থেকে অন্তত বিভিন্ন জন আপনার লেখাগুলো সম্পর্কে জানতে পারবে, আপনার লেখাগুলোর গ্রহণযোগ্যতা তৈরি হবে, আপনার একটা ভালো রিডার কমিউনিটি তৈরি হবে। সেটা ফেসবুকও অনেক সময় এক্ষেত্রে আজকাল অনেক বড় একটা ভূমিকা রাখে। পাশাপাশি আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম, আপনি যদি লেখালেখির সাথে যুক্ত থাকেন, তাহলে আপনার লেখালেখি নিয়ে কাজ করছে যে সেক্টরে আপনি কাজ করতে চাচ্ছেন, এটার বিভিন্ন প্ল্যাটফর্মের কথা আপনি একটু গুগল করলেই জানতে পারবেন। সেই প্ল্যাটফর্মগুলোর সাথে যোগাযোগ করুন, সেটা তাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, লিঙ্কডইন, কিংবা তাদের ওয়েবসাইটে তাদের যে যোগাযোগের উপায়টা আছে সেগুলোর মাধ্যমে যোগাযোগ করুন। যদি আপনি তাদের এখানে পেইড রাইটার হিসেবে যুক্ত হতে চান, কিন্তু তাদের তখন পেইড রাইটিং এর সুযোগ না থাকে, তাহলে তাদের কাছে জানতে চান যে আপনি তখন বিনামূল্যে যোগদান করতে পারবেন কিনা। এটা আপনার কাছে একটু অড লাগতে পারে প্রশ্নটা, কিন্তু কথা হচ্ছে যে বিগিনার লেভেলে আসলে অধিকাংশ ক্ষেত্রেই আহ উপযুক্ত সুযোগ অবস্থা থাকে না, কিংবা তখন কেন আপনাকে একজন এতটা গুরুত্ব দিবে এটা বোঝানোর জন্য আপনাকে দরকারে কিছুটা বিনামূল্যেও খাটা লাগতে পারে। বিনামূল্যে কিছু কন্টেন্ট দিলেন, যখন তারা দেখবে, সেই প্ল্যাটফর্মটা দেখবে যে আপনি একটা ভালো কন্টেন্ট তৈরি করতে পারছেন, আপনি একজন ভালো লেখক, একটা সময় গিয়ে তারাই কিন্তু তখন আপনাকে অনবোর্ড করার চিন্তা নেবে, কারণ তখন তাদের মাথায় চিন্তা আসবে যে একজন ভালো লেখক আমার এখানে ফ্রিতে লিখে যাচ্ছে, তো একে যদি এখন আমি হাতছাড়া করি তাহলে তো এই অন্য জায়গায় চলে যাবে, তো এর থেকে আমি আমার এখানে একে নিয়ে নিই। সো এটা একটা টাইম কনজিউমিং প্রসেস, বাট আপনি যদি এটাকে একটু স্ট্র্যাটেজিক্যালি সুন্দরভাবে সাজিয়ে নেন, তাহলে আশা করি জিনিসটা ভালো মতো আপনি এগিয়ে নিতে পারবেন।
ইশতিয়াক দীপ্র প্রশ্ন করেছেন, হোয়াট আর দ্য ফ্যাক্টস উই শুড কনসিডার ওয়েন উই রাইট ফর প্রোডাক্ট প্রমোশন? আব্দুল্লাহ এক্ষেত্রে ইবনে যেমন মাহমুদ। ধরো 1 নাম্বার কথা হচ্ছে যে হাউ ইট ইজ মেড। সাপোজ ডিপেন্ড করে প্রোডাক্টটা কি, যদি এমন হয় সাপোজ কোনো একটা উম, কি বলে এটাকে, যে শরীরে দেওয়ার জিনিস বা ইউজ করে রেগুলার ইউজ করার জন্য, বা মেডিকেলি কোনো সাইড ইফেক্ট আছে কি নেই, বা বানানোর ক্ষেত্রে কোন সমস্ত রকমের নিয়ম কানুন মেনে বানানো হলো কি হলো না, এই জিনিসগুলো যদি শিওর থাকা যায়, সেই জিনিসগুলোকে অবশ্যই আপহোল্ড করতে হবে, এটাকে গুরুত্ব দিয়ে লিখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কি বেনিফিটস কি, কেন সেটা বাজারের অন্যান্য প্রোডাক্টকে মেনশন না করে, নাম মেনশন না করে অন্যান্য প্রোডাক্ট থেকে কেন ভালো, কোন দিক থেকে এটার ইউএসপি আছে, ইউনিক সেলিং পয়েন্টটা কি এটার, আম, এবং এটার লেগেসিটা অর্থাৎ ঐতিহ্যটা কি, কতদিন ধরে এখানে প্রচলিত আছে, বা যেই নামটা যেই এটার সাথে জড়িত তারা আগে কি কি করেছে না করেছে, অর্থাৎ এই ট্রাস্টটা অর্জন করানো মানুষের, সেটার জন্য যা যা প্রয়োজন। এটা হচ্ছে কি পুরোনো প্রোডাক্টের ক্ষেত্রে। আর যদি নতুন প্রোডাক্ট হয় একদম ব্র্যান্ড নিউ, যেটা আগে ছিল না, সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে যেটা কিরকম ইনোভেশন, একটা ইনোভেটিভ জিনিস নিয়ে আসা হয়েছে যেটা একদম বাজারে আগে ছিল না। এই নতুন একটা জিনিসকে অর্থাৎ ব্যবহার করার পরে কি কি ফিল হয়েছে, যদি প্রোডাক্ট রিভিউ হয়ে থাকে কি কি ফিল হলো না হলো, এই জিনিসগুলোকে হাইলাইট করতে হবে। একদম পুরোপুরি যে ভালো জিনিস বলতে হবে এবং কথা নেই, অবশ্যই প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো ডাউন সাইডও আছে হয়তো, বা যদি থাকে সেটাও মেনশন করে দেওয়া উচিত ফর ক্রেডিবিলিটির জন্য, অনেস্টির জন্য। সো এটাই মোটামুটি বলা যায় প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে, অর্থাৎ কোন কোন জায়গায় উন্নতির ইয়ে আছে সেটাও বলা যায়। আর কিছু কি বাকি আছে? কন্টেন্ট রাইটিং এর জন্য কি কোনো বেসিক এথিক্স আছে, মানে এথিক্স ইন কন্টেন্ট রাইটিং টাইপ কিছু? প্লাজারিজম 1 নম্বর পয়েন্ট অবশ্যই। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কোনো ধর্ম বর্ণ, আহ, যেগুলো কথা একটু আগে বলা হয়েছিল, সেই এইগুলোকে আঘাত করে কোনো কিছু পাবলিশ করা যাবে না কন্টেন্ট রাইটিং ক্ষেত্রে। সেটা আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যারা কন্টেন্ট রাইটার, যে এই কন্টেন্টটা যে কেউ যেন পড়তে পারে, অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, যদি সেটা ধর্ম বিষয়েও হয় তাহলেও যেন অন্য ধর্মের মানুষও পড়ে জিনিসের সঙ্গে জানতে পারে। যদি এটা টেক বিষয়ে হয় তাহলে একটা নন টেক পার্সন পড়েও যেন এটা জানতে পারে, বুঝতে পারে বিষয়টা কি লিখলো, এবং লেমেন্স টার্মে লিখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। জার্গনস যেন ইউজ করা হয় কম, যদি ইউজ করাও হয় ব্র্যাকেটে বা এক্সপ্লেন করে দেওয়া উচিত যে এই জার্গনটার মানে কি। একজন হয়তো কম্পিউটার সম্পর্কে খুব ভালো বিশেষজ্ঞ না হতে পারে, সে না জানতে পারে, সেক্ষেত্রে র্যাম কিভাবে কাজ করে, প্রসেসরের এই কি সেই কি, এই জিনিসগুলো এক্সপ্লেন করে দিলে হয়তো বা তার জন্য ভালো। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে আর কি। এথিক্স এর ক্ষেত্রে অবশ্যই যেটা বললাম, যে আঘাত করা যাবে না আর প্লাজারিজম করা যাবে না। পাশাপাশি আমি আরেকটা বিষয় যোগ করবো এখানে, সেটা হচ্ছে লেখার ভেতরে যে ছবিগুলো ইউজ করা হবে সেখানে যেন শালীনতার সর্বোচ্চ মাত্রাটা বজায় থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এখানে ছোট্ট একটা এক্সাম্পল দেই, তাহলেই আশা করি বোঝা যাবে। আজ থেকে প্রায় 3 থেকে 3.5 বছর আগে রোড বাংলার যাত্রার একেবারে শুরুর দিকে আমরা আসলে রোড বাংলার একেবারে শুরুর দিক থেকে এই স্ট্যান্ডার্ডটা বজায় রাখার চেষ্টা করেছি যেন অশালীন একটা কোনো ছবিও আমাদের ওয়েবসাইটে না আসে। তো একবার একটা লেখা দিল এক লেখক, যে লেখাটা ছিল শরীর চর্চা সম্পর্কিত বিভিন্ন উপকারিতা নিয়ে। তো আনফরচুনেটলি সেখানে সেই লেখক যে ছবিগুলো দিয়েছিলেন সেখানে মেল এবং ফিমেল পার্সন দু ধরনের ছবি ছিল। আর দুঃখজনকভাবে ইন্টারনেটে ফিমেল পার্সনদের যে ছবিগুলো শরীর চর্চা সংক্রান্ত দেখা যায় সেগুলো অনেক সময় শালীনতার আমরা যে অন্তত স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে চাই সেটার মধ্যে থাকে না। এটা আমাদের দিক থেকে আমি বলছি। তো পরবর্তীতে যেটা করতে হলো, আমরা যাতে শালীন থেকে সব দিক থেকেই জিনিসটা সুন্দরভাবে এগিয়ে নিতে পারি, আমরা ছবিগুলো দিয়েছিলাম সব মেল পার্সনদের। পরবর্তীতে যেটা হলো, লেখাটা ফেসবুকে পাবলিশ হওয়ার পরে আমরা কমেন্ট সেকশনে একটা বড় অংশেরই কথা ছিল যে ভাই মেয়েরা কি ব্যায়াম করে না। এখন আমরাও বুঝি, আমরাও মানুষ, আমরাও বুঝি যে তারা আসলে কি কারণে ফিমেল পার্সনদের এই ছবিগুলো দেখতে চেয়েছিল। দিস ইজ ভেরি সিম্পল, কারণ আমরাও মানুষ, তারা যে লেভেল পার হয়ে গিয়ে এই কমেন্টটা করেছে আমরাও একই লেভেল গুলো পার করে গিয়েছি। সুতরাং এখানে একটা খুব বড় বিষয় থাকতে হবে যে আমি ক্লিকবেইট আর্টিকেল এই কারণে বা এইসব কারণে আমি আমার নিজের মনুষ্যত্ব বিক্রি করে দিব,
জীবনে কতদিন বাঁচবো, 60 বছর 70 বছর, খুব বেশি হলে যদি স্বাভাবিক মৃত্যু হয়। তো এর মাঝে, এই অল্প সময়ের মাঝে কি কারণে আমি আমার মনুষ্যত্বটা কিছু ক্লিকের কারণে বিক্রি করে দিব? এর থেকে আমি ভালো আছি, ভালো থাকি, সবকিছু সুন্দরভাবে দেখার এবং দেখানোর চেষ্টা করি। আচ্ছা, ইমরান শরীফ শুভ প্রশ্ন সুবেব করে ইনান যে এর আগে, অন্তিক আচ্ছা ঠিক আছে বলো। প্রশ্ন, রোর বাংলাতে কি কন্ট্রিবিউটর থেকে পেইড রাইটার নিয়োগ দেয়া হবে, দেয়া হলে তা কবে থেকে? সুন্দর একটা প্রশ্ন করেছো ভাইয়া। আপাতত আমরা শুধুমাত্র রোর বাংলায় ওভারঅল কন্ট্রিবিউশনের অপশনটা চালু রেখেছি। যদি পেইড রাইটার নিয়োগ দেয়া হয় তাহলে এটা আমাদের এডিটোরিয়াল প্যানেল থেকে সংশ্লিষ্ট রাইটারের সাথে যোগাযোগ করা হবে। আপাতত এটাই উত্তর বলতে পারি। আব্দুল্লাহ, তুমি এর আগের প্রশ্নটা এর আগের যে প্রশ্নটা হ্যাঁ, ছিল, হ্যাঁ এর আগে, how small businesses or SMEs can take advantage of it and it is not possible for them to hire a professional content writer, so what should they do to produce good quality content? um, আসলে ছোট হোক কিংবা বড় হোক, সমস্ত বিজনেসেরই একটা মার্কেটিং বাজেট থাকে। হ্যাঁ, ওই একটা কথা আছে, রিস্ক নিতে হয় আর কি। রিস্ক না নিলে আসলে বিজনেস দাঁড়ায় না, বা দাঁড়ায় অবভিয়াসলি, বাট নেওয়াটা উচিত আর কি, রিস্ক নেওয়াটা উচিত। সো মানুষের কাছে এই তথ্যটা পৌঁছানো যে হ্যাঁ আমি নতুন একটা কিছু আসছে বাজারে, সেই জিনিসটা এই অ্যাডভান্টেজেস আছে, এই কথাটা, এই বার্তাটা পৌঁছানো, এইটা আসলে জরুরি। এই জন্যই মার্কেটিংটা আসলে করা হয়। এখন হায়ার প্রফেশনাল কন্টেন্ট রাইটার হায়ার করা ইজ নট প্রাইসি, এটা সমস্যা নাই। কিন্তু আমার সম্ভবত, আমি যেটা বুঝতে পারছি এখানে প্রশ্নটা করা ছিল যে এরকম কোনো বড় রকমের, সাপোজ আপনি যদি যান এবং প্রথম আলোতে একটা জিনিস সম্পর্কে প্রমোট করতে চান, যে জি ওদের প্রপার চ্যানেলের থ্রুতে একটা এত বড় একটা প্ল্যাটফর্মে একটা ইনফরমেশনটা পৌঁছানো, সাপোজ ব্যানার অ্যাড এর থ্রুতেই যে মানুষ দেয়, এই জিনিসটা দেয়, এই জিনিসগুলো দেওয়ার জন্য যে কোনো রকম প্ল্যাটফর্মে একটা মোটামুটি টাকা পয়সা ভালো অ্যামাউন্টের চাইবে। কারণটা কিন্তু এই না যে কন্টেন্টটা বানাই দিচ্ছে তারা, দ্য মেইন রিজন ইজ এতগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে। এখন রোড বাংলাতে হয়তো যেটা করে সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে কন্টেন্টটা বানিয়ে দেয় এবং সেটা এতগুলো মানুষের কাছে পৌঁছাবে। অন্তিকে এই মোমেন্টে কত আছে রোড বাংলার ফলোয়ার? নিয়ারলি 18 লাখ। আচ্ছা, 18 লাখ। সাপোজ একটা জিনিস 18 লাখ মানুষের একটা প্ল্যাটফর্মে মানুষের কাছে পৌঁছানো, এটার জন্য ওই অ্যামাউন্ট অফ একটা মানি, আই থিংক এটা মানে ব্যবসার ওই প্রমোশনাল রিস্ক যেটাকে বলে সেটা হিসেবেই চালায় দেওয়া যায়। আই থিঙ্ক এটা শুধুমাত্র রোড বাংলার ক্ষেত্রে বলা হলো, অন্যান্য প্ল্যাটফর্মে হয়তো বা অন্য ডিফারেন্ট একটা স্ট্র্যাটেজি হয়তো অবলম্বন করে, বাট একটা প্রমোশন নেওয়া উচিত আর কি। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন দেখলাম, তাসফিয়া হক, অন্তিক। পাবলিশ করার ক্ষেত্রে কোনো কন্টেন্ট রাইটিং এর কোন ব্যাপারগুলো মানদণ্ড হিসেবে ধরা হয়? রোড বাংলা কোন পয়েন্টগুলোকে ফোকাস করে লেখার মান যাচাই করে থাকে? এটা মোটামুটি আমি উত্তর দিয়েছি, তারপরেও যদি আবার বলি, লেখাটা সুন্দরভাবে গোছানো কিনা, যে বিষয়ে লিখেছেন সেই বিষয়ে তিনি কতটুকু সহজভাবে এক্সপ্রেস করতে পেরেছেন সবকিছু, তারপরে রেফারেন্সিং কেমন আছে, ছবি পর্যাপ্ত ব্যবহার করা হয়েছে কিনা, তারপরে যেটা হচ্ছে যে উনি যেভাবে লেখাটা ব্যাখ্যা করেছেন সেটা কি আসলে বন্ধু সমাজে উনি গল্প করছেন এমন ভাবে লেখা, নাকি আহ সবার কাছে পৌঁছাতে পারে এমন ভাষায় লেখা। যেমন গতকালও কন্ট্রিবিউটর প্ল্যাটফর্মে বেশ কিছু লেখা ফিরিয়ে দিতে হয়েছে, শুধুমাত্র লেখাগুলোর ভাষা কোথাও প্রকাশ হওয়ার মতো না। এটা হয়তো উনি নিজের ডায়েরি লিখতে পারেন, কিংবা উনি বন্ধুদের মাঝে গল্প করতে পারেন, কিন্তু এটা একটা প্ল্যাটফর্মে প্রকাশ হওয়ার মতো ভাষা না। তো সামগ্রিকভাবে এই বিষয়গুলো, আর তাসফিয়া হকের কাছে অনুরোধ থাকবে আজকে ভিডিওর শুরুর দিকে লেখা কিভাবে ডেভেলপ করতে হবে, একটা কন্টেন্ট কিভাবে সুন্দরভাবে সাজানো যায়, সেটা নিয়ে একটা লম্বা সময় ধরে কথা বলেছে। আপনি যদি সেই কথাগুলো ফলো করেন, সেই 10-15 মিনিটের অংশটুকু, তাহলে আশা করি বুঝতে পারবেন যে রোড বাংলার এক্সপেকটেশনটাও কিরকম, এবং সেই অনুযায়ী আপনি চাইলে আমাদের এখানে লেখা কন্ট্রিবিউট করতে পারবেন। ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আজকে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। ভাইয়া, এখন পর্যন্ত রোড বাংলার এই বিরতিহীন পথ চলার গল্প শুনে আপনাদের কাছে কন্টেন্ট রাইটিং সম্পর্কে দিক নির্দেশনা পেয়ে আশা করি আমাদের দর্শকরা হিউজলি বেনিফিটেড হয়েছেন। ইনশাআল্লাহ। আশা করি দর্শকরা আমাদের আজকের ওয়ার্কশপটা এনজয় করেছেন, যেহেতু আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক 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 তথ্য জানতে পেরেছি। ভাইয়া, আমরা আশা করবো আমাদের সামনের ওয়ার্কশপ গুলোতেও আমরা আপনাদেরকে এভাবেই সাথে পাবো।
এবং আমাদের এই ওয়ার্কশপের মাধ্যমে বেসিক্যালি শুরু হচ্ছে আমাদের ইকন ইনসাইডারের পথ চলা, এবং আমরা আশা করছি ইকন ইনসাইডার সামনে আরো অনেক ওয়ার্কশপ এবং ওয়েবিনার নিয়ে হাজির হব। এই আশায় আমরা আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। শুভকামনা ইকন ইনসাইডারের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। বাই বাই।